কোনটা দেশ? আসসালামু আলাইকুম সবাইকে। লুকিং ফর এগ্রি কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শুরুতে জানাই দাও ক্লিয়ার দেখতে পাও কিনা, ক্লিয়ার শুনতে পাও কিনা। তোমরা একটু কমেন্টে জানাও ক্লিয়ার দেখতে পাও কিনা, ক্লিয়ার শুনতে পাও কিনা, একটু জানাও। সব ঠিকঠাক আছে কিনা একটু জানাও ভাই। আমরা শুরু করবো, এখনই শুরু করবো। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, যারা রেগুলার ক্লাস করে তোমাদের পরিচিত সবাইকে একটু মেনশন করো। সবাইকে নিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করবো। ওকে, একটু জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার দেখতে পাও কিনা, শুনতে পাও কিনা। আজকে আমাদের লুকিং ফর এগ্রি কোর্সের ফিজিক্সের ফার্স্ট ক্লাস ভেক্টর। হ্যাঁ, তোমাদের সাথে আমার অনেকের কাছেই আমি আজকে প্রথম আমাকে দেখতেছ, প্রথমে পরিচয়টা দিয়ে শুরু করব। একটু জাস্ট জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে না? ওকে, আচ্ছা শুরু করে দিই। আচ্ছা ভাইয়া, সবকিছু ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়, শোনা যায়। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, আর লাইভটা তোমাদের নিজ নিজ টাইম লাইনে একটু শেয়ার করো, বা তোমাদের নিজেদের যে গ্রুপগুলো আছে হ্যাঁ একটু শেয়ার করো। আমরা শুরু করবো এখনই। আজকের ক্লাসের মাধ্যমে আমরা ভেক্টরের এ টু জেড, শুধু এগ্রিকালচারে না প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভেক্টরের যা যা লাগে এ টু জেড সব কভার করা হবে। হ্যাঁ, আমরা মেইনলি আজকে কনসেপ্ট দিব সব ভার্সিটির জন্য, কিন্তু কোশ্চেনগুলো সলভ করাবো এগ্রিকালচারের জন্য। যেহেতু নামই দিছি আমরা লুকিং ফর এগ্রি, সো আমরা কোশ্চেনগুলো সলভ করাবো শুধুমাত্র এগ্রিকালচারের জন্য আর কি। হ্যাঁ, আর কনসেপ্ট, এই কনসেপ্টে তুমি ঢাবি বলো, রাবি বলো, চবি বলো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সব কনসেপ্ট তুমি ট্যাগ করতে পারবো আর কি। শুরু করে দিই, আসো আসো, একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, শুরু করবো এখন। ওকে, আচ্ছা, তো তোমাদের অনেকের কাছে আজকে আমি প্রথম, হ্যাঁ আমার পরিচিত মুখ, অপরিচিত মুখ মনে হইতে পারে তোমাদের কাছে। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সাকিব হাসান নাফি, পড়াশোনা করছি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে। ওয়াসনামের সাথে আছি সেই শুরু থেকেই। হ্যাঁ, ফিজিক্স ডিপার্টমেন্টে আছি। মাঝখানে আমি একটু ইরেগুলার হয়েছিলাম নিজের একটু ইয়ের জন্য। তো এখন থেকে আমি রেগুলার আসছি তোমাদের সাথে লুকিং ফর এগ্রি কোর্সে। প্রত্যেকটা মানে রেগুলার আমাকে পাবা। ঠিক আছে, আসো শুরু করি। হ্যাঁ ক্লিয়ার, ওকে ক্লিয়ার, আসো শুরু করি আমরা। তো দেখো, আমি প্রথমে দুইটা সেগমেন্টে ভাগ করছি ক্লাসটা। প্রথমে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট টাইপ ওয়াইজ তোমাদের প্রোভাইড করব, বুঝাই দিব যতটুকু লাগে সবগুলো তোমাদেরকে বুঝাবো আগে। তারপরে কনসেপ্ট শেষ হওয়ার পর এগ্রিতে আসা। হ্যাঁ, ক্লাস্টার এগ্রি বলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোশ্চেন গুলো আসে, প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করাবো। ওকে, আসো শুরু করি, আর কথা না বাড়াই। আচ্ছা, আর কথা না বাড়াই শুরু করে দিলাম। দেখো প্রথমে আসো, দেখো ভেক্টরের কনসেপ্টটা যদি আমি আলোচনা করতে যাই, ভেক্টর কাকে বলে, ভেক্টর কাকে বলে, এই ভেক্টরের আলোচনা যদি আসি, প্রথমে যেটা আমাদের আলোচনা করতে হয় সেটা রাশি। রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এই রাশি থেকে ধীরে ধীরে আমাদের ভেক্টরে যাবো। হ্যাঁ, আসো শুরু করি। এই যে নোটটা দেখতে পাচ্ছ এই সাইডে, বাম সাইডে যে নোটটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজের হ্যান্ড নোট, আমার নিজে লেখানো। ওকে, আমি সময় বাঁচানোর জন্য, যেহেতু তোমরা প্রত্যেকেই অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, ভেক্টর চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি বড়।
সো আমি মনে করি নাই যে আবার লেখে লেখে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের দিব। এই জন্য আমি করছি কি, আমার নিজের যে বানানো নোটটা, সেই নোটটাই আমি এখানে নিয়ে আসছি। এখান থেকে তোমাদের যেটুকু বোঝানো দরকার, যতটুকু বোঝানো দরকার সবগুলো বোঝাই দিয়ে আমি স্টেপ বাই স্টেপ সামনে আগাবো আর কি। আশা করি বুঝতে পারছো। ওকে, আসো শুরু করি, আর কথা না বাড়াই শুরু করি। দেখো, প্রথমে আসি রাশি কি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলি। আমরা চারপাশে তাকায় দেখো, প্রত্যেকটা জিনিস তুমি পরিমাপ করতে পারবা, দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা, ভর পরিমাপ করতে পারবা, কোনো না কোনো কিছু তুমি পরিমাপ করতে পারবাই। তার মানে এই জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি তার সবগুলাই রাশি, রাইট? তোমাদের যদি প্রশ্ন করি এখন, ভাইয়া রাশি নয় কি বলতো? রাশি নয় কি? তোমাদের কিন্তু মাথায় এখন প্রশ্ন আসবে, আচ্ছা সবই তো দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি সবই তো আমরা পরিমাপ করতে পারছি, তার মানে এমন কিছু আছে যেটা আমরা পরিমাপ করতে পারবো না, যেটা রাশি নয়? বলো তো। হ্যাঁ আছে। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটি, তুমি এখন প্রিপারেশন নিচ্ছ, তোমার উদ্দেশ্য হচ্ছে ঢাবিতে তুমি পড়বা। ওকে, দেখো তোমার উদ্দেশ্য কি বলো তো ভাইয়া? তোমার উদ্দেশ্য তুমি ঢাবিতে পড়বা, ডিইউতে পড়বা। তুমি অ্যাডমিশন দিলা, তোমার চান্সও হয়ে গেছে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, তুমি খুশি হয়েছো কিন্তু চান্স পাওয়ার পর, তোমাকে যদি প্রশ্ন করি যে তুমি কতটুকু খুশি হয়েছো, 5 কেজি 10 কেজি, তুমি কি উত্তর দিতে পারবা? না, এটা পরিমাপ করতে পারবো না। এই যে আনন্দ দুঃখ, বা তোমার ঢাবিতে হয় নাই, তুমি কষ্ট পাইছো, কতটুকু কষ্ট পাইছো, 5 কেজি 1 কিলোমিটার, পরিমাপ করতে পারবো না। এই জিনিসগুলো হচ্ছে আমাদের রাশি নয়। আর এগুলা যে আলোচনাগুলো আমি এতক্ষণ করলাম, এগুলো কোনো ইউনিভার্সিটিতে আসবে না। আমি এতক্ষণ আলোচনা করলাম যেন তোমাদের ফ্রেন্ডরা সবাই ক্লাসে জয়েন করে, সবাইকে নিয়ে আমরা শুরুতে আলোচনা করতে পারি, শুরু থেকে আলোচনা করতে পারি। আসো মেইন কথায় চলে যাই আমি, আর কথা না বাড়াই। দেখো দেখো রাশি, দেখো এই রাশি, এই রাশিকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারবো, একটা মৌলিক রাশি, একটা যৌগিক রাশি। একটা মৌলিক রাশি, একটা যৌগিক রাশি, ঠিক আছে? এই মৌলিক রাশির মধ্যে আমাদের 7টা রাশি পড়ে, তোমরা সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসছো। ওকে, এই মৌলিক রাশিগুলো কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন দীপ্রতা, তড়িৎ প্রবাহ। তোমাদের প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো আমি কেন পড়াচ্ছি আবার? ভাইয়া প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশনে দেখবা, বা একাডেমিকে যখন তোমরা এসএসসি দিয়ে আসছো, একটা প্রশ্ন থাকতোই, এটার মাত্রা কি, এটার একক কি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বের করবো এই 7টা দিয়ে। ওকে, দেখো এই যে 7টা রাশি, এগুলোর একক, এগুলোর মাত্রা, হ্যাঁ, কিভাবে আমরা প্রকাশ করি ইকুয়েশনে, সবগুলো তোমাদের জানা আছে, আর আলোচনা করলাম। তোমরা পিডিএফ থেকে একটু দেখে নিও পরে। এখন আসলে দেখো একক এবং মাত্রা আমরা কিভাবে নির্ণয় করবো, এটাও তোমরা জানো। দেখো ধরে নাও তুমি বলের মাত্রা বের করবা, বলের মাত্রা, ধরে নাও বলের মাত্রা তুমি বের করবা, বা বলের একক বের করবা। ধরে নিলাম তোমরা এটার একক জানো না, মাত্রাও জানো না, কিন্তু বলের সূত্রটা তুমি জানো, F = m। আচ্ছা প্রথমে একটা কথা বলে নিই, আমি একটু স্পিডে কথা বলি। অনেকে বলে আমাকে 2x ভাই। ওকে, আমি চেষ্টা করবো যতটা সম্ভব ধীরে পড়ানোর, তাও একটু তোমরা মনোযোগ দিও, বুঝতে পারবো আশা করি। একটা কথা, আর একটা কথা হচ্ছে আমার লেখা একটু খারাপ। হ্যাঁ, আমার লেখা খারাপ, আমার মুখে মুখে যেগুলো বলবো, মুখের সাথে তোমরা মিলাই একটু করো, তাইলে বুঝতে পারবো সব। ওকে, আসো। তো দেখো ধরে নিলাম তোমরা বলের এককটা বা বলের মাত্রাটা বের করতে পারো না, বা জানো না। তোমরা এমন একটা রাশি পরীক্ষা আসছে যেটার একক মাত্রা তোমার কিছুই মনে নাই, কিন্তু তোমার মনে আছে সূত্রটা। ওকে, দেখো বলের কথা যদি বলি, বল F = ma। আচ্ছা আমরা করব কি, একক এবং মাত্রা বের করার ক্ষেত্রে আমরা করব যে রাশির একক মাত্রা বের করতেছি, সেই রাশির মধ্যে অন্য যে রাশিগুলো আছে, মৌলিক বা যৌগিক রাশিগুলো আছে, সেগুলিকে আমরা ভাঙতে থাকবো, ভেঙে ভেঙে প্রত্যেকটাকে মৌলিকে নিয়ে আসবো। আমি আবার বলি, একটা যৌগিক রাশি যদি আমরা একক মাত্রা বের করতে চাই, তাহলে দেখবো ওই রাশির মধ্যে অন্য কোনগুলো রাশি আছে, অন্য রাশিগুলোর মধ্যে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে আমরা মৌলিকে নিয়ে আসবো। আসো দেখি আমরা। দেখো মৌলিক রাশি কোনগুলা, এই যে 7টা মৌলিক, এর বাইরে যত রাশি আছে সবগুলো যৌগিক। ওকে, তাহলে দেখো এখানে ভর m মৌলিক, ত্বরণ এটা কি মৌলিক না, তার মানে ভরটাকে আমি ঠিক রাখবো, ত্বরণটাকে ভাঙতে হবে। ত্বরণের ফর্মুলা কি? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এখন দেখো আমরা কি কি পাইলাম, ভরে পাইলাম, সময় পাইলাম, বেগের পরিবর্তন পাইলাম। এখন দেখছি এখানে আমার ভরটা মৌলিক, সময়টা মৌলিক, কিন্তু বেগটা না, মৌলিক না। এখন দেখো তাহলে কি করবো, এই বেগটাকে ভাঙবো আমরা। কিভাবে বেগ ভাঙবো? দেখো আমরা বেগের ফর্মুলা কে জানি, কি জানি বলতো? দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে বেগ সমান কি, s/t। দেখো s/t। এখন দেখো তুমি ভর পাইছো, সময় পাইছো, উপরে দূরত্ব পাইছো, সময় পাইছো, সবগুলাই হচ্ছে আমাদের মৌলিক রাশি। হ্যাঁ, আমাদের মৌলিক রাশি। যখনই আমি সবগুলাকে মৌলিকে কনভার্ট করতে পারবো, তখন আমাদের কাজ শেষ। এখন কি করব, জাস্ট এগুলাকে একটু সিম্পলিফাই করে একক এবং মাত্রা বসাই দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাকে একটু সিম্পলিফাই করি আমি, m, হ্যাঁ এই টিটা নিচে কি হবে, t² হবে, এসটা কি এখানে থেকে যাবে, এটা তো বোঝো তোমরা। এখন দেখো আমি যদি একক চাই, তাহলে ভরের একক কি, কেজি, দূরত্বের একক কি, মিটার, সময়ের একক কি, সেকেন্ড, স্কয়ার ছিল এরকম। তাহলে আমাদের ফাইনাল লাইনটা কিরকম আসে দেখো, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি, বলের একক। এখন তুমি যদি মাত্রা চাও, দেখো তুমি মাত্রা চাচ্ছ এখন, এই যে এখান থেকে তুমি যে 7টা মৌলিক রাশি পাইছো, এই অনুযায়ী তুমি এখানে একক মাত্রা যেগুলো বসাবো তাহলে পেয়ে যাবো। দেখো এখন ভরের মাত্রা কি,
অবশ্যই m। দূরত্বের মাত্রা কি বলতো ভাই l। সময়ের মাত্রা কি t স্কয়ার ছিল, তাহলে আমাদের কি আসলো ml t ইনভার্স 2, এটা হচ্ছে মাত্রা। তার মানে আমি একটা যা সহজ একটা ইকুয়েশন নিয়ে সহজ একটা সূত্র নিয়ে তোমাদের বোঝার চেষ্টা করলাম কিভাবে আমরা একক কিভাবে আমরা মাত্রা বের করবো। এই একটা নিয়ম দিয়ে তুমি যতগুলো একক পাবা যতগুলো মাত্রা পাবা সবগুলাই বের করতে পারবো। আমি এখানে উদাহরণ হিসেবে দিছিলাম মহাকর্ষীয় ধ্রুবক জিটা, তুমি একটু দেখে নিও। ওকে, আসো পরে আসো, দেখো পরে আসো, আসো। তাহলে একক গেল, মাত্রা গেল। এখন দেখো ভাইয়া, আমরা যদি দিকের বিবেচনায় রাশিকে ভাগ করতে চাই সেক্ষেত্রে আমরা পাবো দুই প্রকার রাশি পাবো। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। দেখো, একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয়, মান দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় স্কেলার রাশি। ভেক্টর রাশি কি, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিকও লাগবে সেটাকে বলবো আমরা ভেক্টর রাশি। বুঝছো? আচ্ছা দেখো, এখান থেকে আমাদের কি প্রশ্ন আসে। প্রথম যেটা দেখলাম আমরা কিন্তু এটা রাশির টাইপটা করেছি রাশি, এটা টাইপ 1। তোমরা যারা নোট করবা এই টাইপের নাম দাও টাইপ 1 রাশি। ওকে, টাইপ 1 রাশি, বুঝতে পারছো? এখন দেখো, এই যে স্কেলার রাশি ভেক্টর রাশি, এখান থেকে তোমাদের প্রশ্ন কিরকম আসে, পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ, নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ, বা নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ নয়, ভেক্টর রাশির উদাহরণ নয়, এরকম প্রশ্ন আসবে। তো আমাদের অবশ্যই জানা দরকার, দেখো তোমরা সেই ছোটবেলা থেকে মানে ফার্স্ট ইয়ার থেকে একটা ছন্দ পড়ে আসছো। ভেক্টর রাশির উদাহরণ যখন বলবো আমরা, দেখো ভেক্টর রাশির উদাহরণ যখন বলবো তখন একটা ছন্দ বলছো তোমরা, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে, বা টুকিটাকি প্রেমে। ভবে সব প্রিয়তম ভাসে টুকিটাকি প্রেমে, সবাই প্রেমের পাগল, তাই না? তো দেখো এই ছন্দটা দিয়ে আমরা যেসব রাশি পাবো, এই ছন্দ দিয়ে যারা পাবো সবগুলাই আমাদের ভেক্টর রাশি। তাহলে কি কি পাবো দেখি। এই ভ দিয়ে পাবো ভরবেগ, বিয়ে দিয়ে পাবো বেগ, এই যে সব আছে না, স দিয়ে পাবো হচ্ছে বল, সরি স দিয়ে সরণ, ব দিয়ে বল, পি দিয়ে হচ্ছে পৃষ্ঠটান, ও দিয়ে ওজন, এগুলো তোমরা জানো। হ্যাঁ, ত দিয়ে ত্বরণ, ম দিয়ে মন্দন, ভ দিয়ে হচ্ছে ভ্রামক। এই ভ্রামক নিয়ে একটু কথা আছে, আমি বলবো। দেখো, তারপরে দেখো এই স দিয়ে সান্দ্রতা, টুকিটাকি টর্ক, টুকিটাকি দিয়ে কি বলতো ভাই টর্ক। তারপরে কি প্রেমে দিয়ে হচ্ছে প্রাবল্য। দেখো এখানে কি কি পাইলাম আমরা, ভরবেগ পাইছি, বেগ পাইছি, সরণ পাইছি, বল পাইছি, ওজন, ত্বরণ, মন্দন, অনেকগুলো পাইছি। তার মানে এই সবগুলাই আমাদের ভেক্টর রাশির উদাহরণ। ওকে, এখন দেখো এই যে ভ্রামকের কথা বলছি, ভ্রামক দেখো, একটা কথা মনে রাখবা, সকল ভ্রামক ভেক্টর রাশি শুধুমাত্র জড়তার ভ্রামক ছাড়া। তাহলে কি বললাম, ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, ভ্রামকটা কি ভেক্টর, কিন্তু জড়তার ভ্রামক ছাড়া। জড়তার ভ্রামকটা কি তাহলে, জড়তার ভ্রামক স্কেলার রাশি। ওকে, স্কেলার রাশি, জড়তার ভ্রামকটা হচ্ছে স্কেলার রাশি, মনে রাখো। হ্যাঁ, ওকে। এখন দেখো আরেকটা জিনিস লিখছি, প্রাবল্য। এই প্রাবল্য কিন্তু আমাদের দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, একটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। নোটে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। প্রাবল্য দুই প্রকার হইতে পারে, তড়িৎ প্রাবল্য বলুক, মহাকর্ষীয় প্রাবল্য বলুক, সবগুলাই আমাদের ভেক্টর রাশির উদাহরণ। বুঝতে পারছো? আসো পরে আসো, দেখো রিপিট হয়েছে। দেখো এখন দেখো, ভেক্টর রাশির উদাহরণ তো আমরা এই ছন্দে যেটা পাইলাম হইলই, এই ছন্দ থেকে যা যা পাইছি আমরা সবগুলাই ভেক্টর রাশির উদাহরণ। এই ছন্দের বাইরে আরো দুইটা রাশি আছে যেগুলোকে আমরা ভেক্টর হিসেবে কাউন্ট করবো। সেটা কি দেখো তো ভাইয়া, দেখো এই যে ক্ষেত্রফল দেখবো অনেক ক্ষেত্রে ক্ষেত্রফলটা স্কেলার হয়, অনেক ক্ষেত্রে ভেক্টর রাশি হয়। তোমরা যারা তড়িৎ ক্ষেত্রের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকগত চ্যাপ্টারটা পড়ছো সেখানে অবশ্যই দেখবা ক্ষেত্রফলটাকে আমাদের ভেক্টর আকারে প্রকাশ করা আছে। হ্যাঁ, পরীক্ষায় আসলে ক্ষেত্রফল ভেক্টর রাশি হিসেবে দাগাবা। ওকে, দেখো এই যে ক্রস গুণফল, যত ধরনের ক্রস গুণফল পাবা, এই ক্রস গুণফলের রেজাল্ট যেটা, সেই রেজাল্টটা হবে আমাদের ভেক্টর রাশি। ক্লিয়ার? আসো, এগুলো সহজ জিনিস, বেশি কথা না বাড়াই। এখন দেখো স্কেলার রাশির কিছু উদাহরণ, দেখো স্কেলার রাশি কি কি, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, সকল প্রকার শক্তি। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সকল প্রকার শক্তি। এই শক্তিটা কি আমাদের, সকল প্রকার শক্তি হচ্ছে স্কেলার রাশি। সকল প্রকার শক্তি বলতে কি বোঝাচ্ছি, গতিশক্তি, বিভব শক্তি, তারপর হচ্ছে ধরো স্প্রিং এর শক্তি। হ্যাঁ, যত ধরনের শক্তি আমরা পাই সবগুলাই হচ্ছে আমাদের কি স্কেলার রাশি। মনে থাকবে? ওকে, এরপর আসো দেখো দ্রুতি আর বেগের মধ্যে কিন্তু দ্রুতি আর বেগের ফর্মুলা কিন্তু সেম, এস সমান v = s/t। দেখো এটাই দ্রুতির ফর্মুলা, এটাই বেগের ফর্মুলা, কিন্তু এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে সরণ এবং কি বলতো দূরত্বের মধ্যে। হ্যাঁ, এটা মনে রাখবা, বেগটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, দ্রুতিটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। ওকে, এরপর আসো দেখো ডট গুণফলের রেজাল্ট, সকল ডট গুণফলের রেজাল্ট হচ্ছে আমাদের স্কেলার রাশি। যেমন ডাইভারজেন্স, ক্ষেত্রে আমরা কি করি, ডট গুণফল করি। তারপর কাজ, দেখো
কাজের ক্ষেত্রে কাজের যে ফর্মুলা W = F ডট S ডট গুণফল, তাহলে এটাও স্কেলার রাশি। আমি সুন্দর করে সব গুছাই দিছি, জাস্ট পিডিএফটা বললে, এই নোটটা বললে তোমাদের একদম A to Z কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপর আসো দেখো বিভব। বিভবটা স্কেলার রাশি। তড়িৎ বিভব, মহাকর্ষী বিভব। বিভব দুই প্রকার হচ্ছে, তড়িৎ বিভব, মহাকর্ষী বিভব। বুঝতে পারছো? এরপর আসো দেখো সকল প্রকার ধ্রুবক। সকল ধ্রুবক হচ্ছে আমাদের স্কেলার রাশি। মহাকর্ষীয় ধ্রুবক, হ্যাঁ, স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক, যে ধ্রুবকই বলো তুমি, সেই সব ধ্রুবক বলে আমাদের স্কেলার রাশির উদাহরণ। ওকে, এখন আসো দেখো লব্ধি। আসো লব্ধি। লব্ধির ফর্মুলাটা কি বলো ভাইয়া? তুমি কি ক্লিয়ার দেখতে পাও, শুনতে পাও? শুনতে পাও? কথা কি বোঝা যায় আমার? বেশি ফাস্ট বলতেছি? বলো তো ভাইয়া। আচ্ছা দেখো একটু, আচ্ছা আমি শুরু করলাম। দেখো লব্ধি, লব্ধির ফর্মুলা কি? R = √p² + q² + 2pq cos α। এটা হচ্ছে আমাদের লব্ধির ফর্মুলা। তোমরা জানো, এটা নিয়ে বিস্তারিত বলার দরকার নাই। এখন দেখো লব্ধির দিক কিভাবে বের করি আমরা। লব্ধির দিক দেখো, এই যে আমাদের ধরো একটা ভেক্টর p, একটা ভেক্টর q, হ্যাঁ, এই দুটো লব্ধি হচ্ছে r ভেক্টর। এখন r যদি p এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে আমাদের লব্ধির এই যে p এর সাথে লব্ধির দিকটা হবে, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখন tan মানে কি? sin / cos। বুঝছো? এখন দেখো এখানে থিটা ইউজ করছে, এখানে তাহলে আলফা হবে, আলফা। হ্যাঁ, তাহলে কি লিখবো আমরা? দেখো q sin α / p + q cos α। এটা হচ্ছে সূত্র, নিয়ে বিস্তারিত বলার দরকার নেই। বুঝতে পারছো? এটা হচ্ছে সূত্র আমাদের। এখন দেখো দুটো ভেক্টর রাশি যদি একই দিকে ক্রিয়াশীল হয়, দুটো ভেক্টর রাশি একই দিকে ক্রিয়াশীল হলে মধ্যবর্তী কোণ কত বলো তো? মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের 0 ডিগ্রি। দুটো ভেক্টর একই দিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখন মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, এই যে এই আলফার জায়গায় তুমি যদি 0 বসাও, তাহলে কি আসবে বলো তো? PQ cos θ, এই জায়গায় 0 আসবে, মানে cos 0 মান 1, তাহলে কি আসবে? p² + q² + 2pq। এখন দেখো a² + 2ab + b² ফর্মুলা দেওয়া যায়, তাহলে স্কয়ার রুট কেটে আমাদের কি থাকে দেখো তো? আর max সমান p + q। আমি একটু করি, হ্যাঁ, একটু মিশাই দিচ্ছি, এবার যেহেতু জানো তোমরা। দেখো তার মানে দুটো ভেক্টর যদি আমাদের, দুটো ভেক্টর p আর q, এই দুটো যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে লব্ধির মধ্যবর্তী কোণ কত পাচ্ছি আমরা? 0 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের লব্ধির মানটা হবে ম্যাক্সিমাম p + q। তা জানো তোমরা, p + q। এখন দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, ধরো p ভেক্টর যাচ্ছে এদিকে, q ভেক্টর ঠিক তার বিপরীত দিকে, এখানে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা লব্ধির সর্বনিম্ন মান পাবো, আর মিনিমাম মানটা কত? p ডিফারেন্স q, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিবা। বুঝতে পারছো? এখন তোমাকে যদি বলে লব্ধির রেঞ্জ কত, লব্ধির রেঞ্জ দেখো, লব্ধির রেঞ্জ মানে লব্ধির সীমাটা, লব্ধি কিসের মানে কত থেকে কতর মধ্যে হইতে পারবে। দেখো লব্ধির রেঞ্জ, দেখো এই আরটা হবে সর্বনিম্ন যে মান আর মিনিমাম এর চেয়ে বড় বা এর সমান, আর সর্বোচ্চ যে মান আর ম্যাক্স এর চেয়ে ছোট বা তার সমান। অর্থাৎ p - q এর চেয়ে বড় বা সমান, আর p + q এর ছোট বা এর সমান। এটা হচ্ছে আমাদের লব্ধির রেঞ্জ। বুঝতে পারছো? তোমাদের প্রশ্ন এখান থেকে কেমন আসবে? ধরো 5 নিউটন এবং 10 নিউটন বল একটা বিন্দুতে ক্রিয়া করলে নিচের কোণটি লব্ধি হইতে পারে না। তাহলে কি হইতে পারবে না? দেখো 5 আর 10 বলছি, তার মানে 5 এর ছোট হইতে পারবে না, 15 এর বেশি হইতে পারবে না। বুঝতে পারছো? এটাই আর কি। আসো পরে আসো, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সব সুন্দর করে বোঝানো আছে। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, দুটি সমান মানের বলের লব্ধি। এখন যদি তোমার দুটা বল সমান হয়, p = q হয়, এক্ষেত্রে আমাদের লব্ধি কি হবে? দেখো লব্ধির ফর্মুলা r = আমরা কি জানতাম? p² q² + 2pq cos α, উপরে রুট ছিল। এখন তুমি যদি p এর জায়গায় q বসাও, q এর জায়গায় p বসাও, তাহলে তুমি যে সূত্রটা পাবা 2p cos α / 2। তোমরা মনে রাখবা, যখন বলবে সমমানের দুটা ভেক্টর বা সমমানের দুটা বল, সেক্ষেত্রে আমাদের লব্ধির ফর্মুলা এটা হবে। সমমানের বলতে বোঝাচ্ছে কি? p ধরো 10 নিউটন, q হবে 10 নিউটন। এক্ষেত্রে আমাদের দুটো সমান। এক্ষেত্রে যদি আমরা লব্ধি বের করতে চাই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। বুঝতে পারছো? অনেক কাজে লাগবে দেখো এই সূত্রটা। এখন যদি তোমাকে বলে মধ্যবর্তী কোণ থিটাটা কত, থিটা হবে আলফার অর্ধেক। আলফা কি ছিল? p আর q এর মধ্যবর্তী কোণ না?
দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধি যেদিকে যাবে সেটা হচ্ছে পি আর কিউ এর ঠিক মিডল বরাবর যাবে। আমি বুঝাতে পারছি? বুঝছো? এখন দেখো এখান থেকে আমাদের কয়েকটা কেস আসবে, কেসগুলো আমি আলোচনা করি। দেখো কেসগুলো আলোচনা করি। দেখো দেখো কেস ওয়ান, কেস ওয়ানটা কি? দেখো পি আর কিউ যদি সমান হয়, পি আর কিউ যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, পি আর কিউ যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধি হবে, লব্ধির ফর্মুলা কি? 2p cos আলফা ডিভাইডেড বাই 2, রাইট? আলফা ডিভাইডেড বাই 2। এখন দেখো 2 তো 2ই, p এর জায়গায় p রাখলাম, cos আলফার মান কত দেখুন 60 ডিগ্রি, 60 ডিভাইডেড বাই 2। এখন 2p cos 60 মান কত? 60 বাই 2 মান কত? 30, তাই না? 30। এখন cos 30 এর মান কত? cos 30 এর মান কত? √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। এখন এই 2 কেটে যায়, আমাদের থাকে কত? থাকে কত বলো তো ভাইয়া? √3 ইন্টু পি। এটা হচ্ছে আমাদের লব্ধি। যখন বলবে দুটো সমমানের বল, মনোযোগ দাও, দুটো সমমানের বল একটা বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হইলে লব্ধি কত হবে? যে কোনো একটা বলের √3 গুণ, যে কোনো একটা বলের √3 গুণ। বুঝতে পারতেছো তোমরা? বুঝতে চাই? বুঝো নাই? ওকে, দেখো পরে আসো। এখন যদি বলে পি আর কিউ সমান এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 90 ডিগ্রি, এক্ষেত্রে আমাদের লব্ধিটা হবে, সরাসরি বলে দিচ্ছি, আর ইজিক্যালস টু √2p। বুঝতে পারছো? এরপরে আসো, এটা 2 নম্বর গেল। 3 নম্বর সব নোটে লেখা আছে, হ্যাঁ? এরপরে আসো, দেখো পি আর কিউ যদি সমান হয় এবং মধ্যবর্তী কোণ যদি আমাদের 120 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধি হবে যে কোনো একটা বলের মানের সমান। সবচেয়ে কমন, তাই না এটা? বুঝতে পারছো? পরে আসো, দেখো আমরা ধীরে ধীরে গিয়ে আমি কোশ্চেনে চলে যাবো, আলোচনা করলাম। দেখো দেখো কিছু সূত্র আছে আমাদের, সংযোগ সূত্র, বিনিময় সূত্র, বন্টন সূত্র, এগুলো তোমরা জানো, জাস্ট একবার রিডিং করে নিলে হবে। বুঝছো? এখন দেখো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র থেকে আমাদের ঢাবিতে মেইনলি কোশ্চেন আসে। দেখো একটা ত্রিভুজের 4টা বাহু, তাই না? ত্রিভুজের 4টা বাহু, তাই তো? না, ত্রিভুজের 4টা বাহু না, ত্রিভুজের বাহু 3টা। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পি বাহু, এটা হচ্ছে কিউ বাহু, এটা হচ্ছে আমাদের আর বাহু। এখন এই 3টা বাহু যদি 3টা ভেক্টর নির্দেশ করে, দেখো সেক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রটা কিভাবে কাউন্ট করবো? দেখো ধরো পি যাচ্ছে, কিউ যাচ্ছে এদিকে, আর যাচ্ছে এদিকে, পি এদিকে। দেখো ত্রিভুজ সূত্রের সবচেয়ে সহজ যে নিয়ম সেটা হচ্ছে 3টা বাহু দেখবা, 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহু একদিকে ক্রিয়াশীল হবে, যে কোনো 2টা বাহুর যে ডিরেকশন সেটা একই দিকে হবে। দেখো এদিক থেকে কি এদিকে গেছে, দেখো এদিক থেকে এদিকে গেছে, যে দুটো একই দিকে যাবে তাদেরকে আমরা যোগ করে দিব, দেখো কে কে একই দিকে গেছে? কিউ আর আর, কিউ প্লাস, নিচে লিখি কিউ প্লাস আর, এই দুটো একই দিকে গেছে আমাদের। আর বিপরীত দিকে যেটা যাচ্ছে, দেখো কিউ এদিকে আর এদিকে একই দিকে যাচ্ছে, আর পিটার পাকনামি করে উল্টা দিকে যাচ্ছে, একাই একদিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা একটি লাথি মারে বর্ডারের এই পাশে পাঠাই দিব। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। বুঝতে পারছো? যে কোনো ত্রিভুজ দিয়ে তোমাকে যদি ত্রিভুজ সূত্রের ম্যাথ করতে বলে, দেখো ধরো এরকম একটা ত্রিভুজ দিছে, এটাকে বললাম আমি বললাম এটা বি, এটা সি। বুঝতে পারছো? এখন ধরো এ যাচ্ছে এদিকে, হ্যাঁ, বি যাচ্ছে এদিকে, সি এদিকে। দেখো এই তিনটার মধ্যে কোন দুটো একই দিকে যাচ্ছে? দেখো সি আর এ একই দিকে যাচ্ছে, তাহলে সি আর এ কে আমি এক পাশে রাখবো, আর বিটাকে অপর পাশে পার করে দিব। বুঝছো? যেটা একাই একই দিকে যাবে সেটাকে আমরা অপর পাশে রেখে দেবো। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তোমার এখান থেকে ঢাবিতে আসবে কোশ্চেন, দেখবা কথা একটাই, যে দুটা ভেক্টর একই দিকে যাচ্ছে তাদের সমষ্টি সমান সমান অপর ভেক্টরটা। বুঝছো? ওকে, পরে আসো, দেখো দেখো তো বললাম। এখন দেখো একক ভেক্টর খুবই ইম্পর্টেন্ট। দেখো একক ভেক্টর কি? যে ভেক্টরের মান 1 একক, দেখো যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। এই একক ভেক্টর কি নির্দেশ করে? একক ভেক্টরটা আমাদের দিক নির্দেশ করে। বুঝতে পারছো? যে ভেক্টরের মান 1 একক তাকে আমরা একক ভেক্টর বলি। এখন প্রশ্ন হচ্ছে একক ভেক্টরের মান যে 1 একক সেটা কিভাবে পাই? ধরো এই একটা ভেক্টর যেটাকে আমি 5i দ্বারা প্রকাশ করছি, বুঝছো? এখন এর মানটা তুমি যদি 1 করতে চাও তাহলে কি করবা? অবশ্যই একে 5 দ্বারা ভাগ করবা। এখন এই 5টা কি ছিল? দেখো এই যে আমাদের ভেক্টরটা ছিল 5i, এর মধ্যে 5টা কি? শুধুমাত্র মান না, 5টা কি? মান। আর আইটা কি? এই আইটা আমাদের কি বোঝায়? আইটা বোঝায় দিক।
তাহলে তুমি এখানে কি করছো দেখো, এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করছো। তাহলে কোন একটা ভেক্টর দ্বারা তার মানকে ভাগ করে, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে যে ভেক্টরটা পাচ্ছি সেটাকে আমরা বলছি একক ভেক্টর। এই একক ভেক্টরটা আমরা কেন ইউজ করি? দিক নির্দেশ করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে এই একক ভেক্টরের দিক কোন দিকে? একক ভেক্টরের দিক হচ্ছে ভাইয়া মূল ভেক্টরের দিকে। একক ভেক্টরের দিক কোন দিকে? মূল ভেক্টরের দিকে। এই কথাগুলো সুন্দর করে লেখা আছে, দেখে নিবা। এখন দেখো, কোন ভেক্টরের দিকে একক ভেক্টর, কোন একটা ভেক্টর দিয়ে তোমাকে যদি বলে একক ভেক্টর বের করো, কোন একটা ভেক্টর দিয়ে বললো একক ভেক্টর বের করো, তাহলে নর্মালি তুমি কি করবা? জাস্ট ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিবা। তাইলে আমরা কি ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাবো। এখন যদি বলে কোন একটা ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর, সমান্তরাল দিকে, দেখো যখন সমান্তরাল বলবে তখন তুমি ওই ভেক্টরকে তার মান দ্বারা তো ভাগ করবাই, সাথে সাথে প্লাস মাইনাস দিবা। কেন? সমান্তরাল মানে কি বোঝায়? দেখো এরকম না, ধরো দুটো ভেক্টর একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ। যদি এরকম হয়তো দেখো একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর থাকবে বিপরীত দিকে, তাহলে এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল। দেখো একের দিকে গেলে আমাদের পজিটিভ পাচ্ছি, একটা একদিকে আরেকটা বিপরীত দিকে গেলে সমান্তরাল, কিন্তু আমরা কি পাচ্ছি? বিপরীত দিকে। দেখো বিপরীত দিকে, এক্ষেত্রে আমাদের কোণ কত? 0 না, সরি 180 না, বিপরীত দিকে। তার মানে কি আমরা এখানে মাইনাস পাবো, এই জন্য আমরা প্লাস মাইনাস দিই। বুঝতে পারছো? কতজন আছে? আচ্ছা আচ্ছা, ওকে, পরে আসো। দেখো ভাইয়া, পরে আসো। দেখো এখন যদি বলো দুটা ভেক্টরের, এখন দুটা ভেক্টর দিছে এ ও বি, দুটা ভেক্টর দিছে, হ্যাঁ দুটা ভেক্টর দিছে। এখন দুটা ভেক্টর দিয়ে বলে এর সমান্তরাল দিকে একক ভেক্টর কত, সমান্তরাল দিকে একক ভেক্টর কত, তখন তুমি কি করবা? দেখো এ প্লাস বি, এই দুটা ভেক্টরকে যোগ করবা, যোগ করে এর মান দ্বারা ভাগ করবা। বুঝতে পারছো? যখন দুটা ভেক্টর দিয়ে বলবে এর সমান্তরাল দিকে একক ভেক্টর কত, তখন দুটা ভেক্টর যোগ করবা, যোগ করে তার মান দ্বারা ভাগ করে দিবা। বুঝতে পারছো ভাইয়া? বুঝছো? দেখো পরে আসো, পরে আসো। দেখো এখন যদি বলে এ ও বি ভেক্টরের লম্ব দিকে, সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো এই যে এই জিনিসটা থেকে বহুবার কোশ্চেন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, অন্যান্য ইউনিভার্সিটি থেকেও আসছে। 4 নাম্বার যেটা, দেখো এ ও বি ভেক্টরের লম্ব দিকে, এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টরটা কত হবে? আসো দেখো, এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, দেখো এটা আমি বিস্তারিত আরো ক্রস গুণফলে গিয়ে পড়াবো, আপাতত জেনে রাখো। যখন এ ও বি ভেক্টরের লম্ব দিকে, বা এখানে বলতে পারে উভয়ের লম্ব দিকে, আবার বলি এ ও বি ভেক্টরের লম্ব দিকে বা এ ও বি উভয়ের সাথে লম্ব বরাবর একক ভেক্টরটা কোনটা, সেক্ষেত্রে আমরা করবো কি? দেখো সেক্ষেত্রে আমরা করবো এ ক্রস বি ডিভাইডেড বাই এর মান দ্বারা ভাগ করব, এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করে দিব। অবশ্যই যেহেতু সমান্তরাল দিকে বলছে, লম্ব দিকে বলছে, প্লাস মাইনাস থাকবে। বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট এটা, এখান থেকে ঢাবিতে কোশ্চেন আসছে, অন্যান্য ইউনিভার্সিটিতেও আসছে, দেখাবো একটু পরে। ওকে, এখন আসো দেখো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরটা কি? দেখো আয়ত একক ভেক্টর কি? তিনটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর কল্পনা করা হয় সেটাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। এগুলো মিশাই দিলাম যেহেতু লেখা আছে এখানে, রাফলি এখানে দেখাচ্ছি শুধুমাত্র। দেখো তিনটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর কল্পনা করা হয় সেটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। এখন তিনটি ধনাত্মক অক্ষ কি কি? এক্স, ওয়াই, জেড। এটাকে বললাম আমি এক্স অক্ষ, এটাকে বললাম ওয়াই অক্ষ, এটাকে বললাম জেড অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। বুঝতে পারছো? এগুলোকে আমরা বলছি আয়ত একক ভেক্টর। এখন ত্রিমাত্রিক ভেক্টরটা যদি বলে, ত্রিমাত্রিক ভেক্টর ধরো আর একটা ভেক্টর যাকে আমি ত্রিমাত্রিক বলছি, 3D বলছি, সেক্ষেত্রে আমাদের কি আসবে? দেখো তিনটা অক্ষ বরাবরই তার মান থাকবে, xi প্লাস দেখো xi প্লাস yj প্লাস zk। এটাকে আমরা কি বলছি ভাইয়া? দেখো এটা ত্রিমাত্রিক ভেক্টর। কেন? কারণ তিনটা অক্ষ বরাবরই তার একটা ভ্যালু আছে, একটা মান আছে। বুঝছো? এখন যদি তোমাকে বলে দ্বিমাত্রিক ভেক্টর, তাহলে দুইটা অক্ষ বরাবর থাকবে। যেমন দেখো এটাকে যদি আমি দ্বিমাত্রিক বলি তাহলে কি হবে? ধরো যে কোনো দুটা অক্ষ বরাবর থাকবে, xi প্লাস yj অথবা xi প্লাস zk অথবা yj প্লাস zk। বুঝছো? এটা দ্বিমাত্রিক, এটা কঠিন কিছু না। জাস্ট আমি রিভিউ করে দিচ্ছি, এরপরে কোশ্চেন সলভে চলে যাবো। দেখো এমনি রিভিউ করে দিচ্ছি, আশা করি এই ক্লাসের পর তোমাদের ভেক্টর নিয়ে একটু প্রবলেমও থাকার কথা না, থাকবে না ইনশাল্লাহ। আসো পরে আসো। দেখো এখন বিভিন্ন তলে একক ভেক্টর, বিভিন্ন তলে একক ভেক্টর। দেখো আমাদের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই যে তলটা এক্স এবং ওয়াই এর মাঝের তলটাকে এটাকে বলছি আমি এক্স ওয়াই তল, এটাকে বলা হচ্ছে এক্স ওয়াই তল। ওয়াই এবং জেড এর মাঝে যে তল সেটাকে বলা হয় ওয়াই জেড তল।
এক্স এবং জেড এর মাঝামাঝি তল যেটা, সেটাকে বলা হয় জেড এক্স তল। বুঝছো? এখন তোমাদের দেখবা একটা প্রশ্ন দিয়ে বলছে, একটা ভেক্টর রাশি দিয়ে বলছে ওয়াই জেড অক্ষে বা ওয়াই জেড তলে মান কত, জেড এক্স তলে মান কত, এরকম প্রশ্ন কিন্তু অনেক পাবা। হ্যাঁ, তোমরা এই জায়গাগুলোতে ভুল করো, এই ছোট ছোট জিনিসগুলোতে ভুল করো। আসো এটা বুঝাই দিচ্ছি। দেখো, যখন তোমাদের বলবে এক্স ওয়াই তলে, এক্স ওয়াই তলে বললে শুধুমাত্র কি লিখবা, এক্স আই প্লাস ওয়াই জে, মানে তোমার যে ত্রিমাত্রিক ভেক্টরটা আছে সেখান থেকে শুধুমাত্র এক্স অক্ষের মানটা নিবা আর ওয়াই অক্ষের টুকু নিবা, যে অক্ষ বাদ যাবে। বুঝছো? তোমাকে যদি বলে ওয়াই জেড তলে, তাহলে কি করবা, ওয়াই জে প্লাস জেড কে। বুঝছো ভাইয়া? বুঝতেছো? তোমাদের যদি বলে জেড এক্স তলে, তাহলে কি করবা, দেখো দেখো এক্স আই প্লাস জেড কে, সুন্দর করে লেখা আছে, জাস্ট দেখে নিবা। ওকে, এখন আসো দেখো, স্থানাঙ্ক থেকে ভেক্টর রাশি নির্ণয়, স্থানাঙ্ক থেকে। এখন দুটো স্থানাঙ্ক দিচ্ছে, ধরো আমি মিশাই দিচ্ছি, সুন্দর করে লেখা আছে এখানে, মিশাই দিচ্ছি। আমি এখানে রাফলি জাস্ট বুঝাচ্ছি, তো তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, চাপ নিও না। আমার সাথে সাথে জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো, নোটও করা লাগবে না আপাতত। হ্যাঁ, আপাতত নোটও করা লাগবে না, খুব বই দিয়ে দিব, এটা করলে তোমাদের হয়ে যাবে। দেখো, এখন স্থানাঙ্ক থেকে আমাদের ভেক্টর রাশি নির্ণয় করতে বলে, বা বিন্দু থেকে ভেক্টর রাশি নির্ণয়। ধরো একটা পি বিন্দুর স্থানাঙ্ক দিছে, ধরো 2 2 3 -4। কিউ একটা ভেক্টরের স্থানাঙ্ক দিছে, ধরো -3 2 4, এরকম। বুঝছো? এখন বলছে পি কিউ ভেক্টরটা নির্ণয় করো, পি কিউ ভেক্টরটা নির্ণয় করো। এখন এক্ষেত্রে আমরা করবো কি জানো? দেখো, এক্ষেত্রে করবো কি, তার আগে বলে দেই, এই যে বিন্দুগুলা দেখো তিনটা জিনিস দেওয়া আছে। এই তিনটা জিনিস দ্বারা আমাদের তিনটা অক্ষ বোঝাচ্ছে, তিনটা মান দ্বারা তিনটা অক্ষ বোঝাচ্ছে। প্রথমটা হচ্ছে আই জে কে, আই জে কে। আমরা দেখো এই দুটো বিন্দু থেকে ভেক্টর রাশি নির্ণয়ের জন্য কি করব, পরেরটা থেকে আগেরটা বাদ দিব। কোন পরেরটা? এই যে যখন তোমাদের বের করতে বলবে পি কিউ বা কিউপি, এই জায়গায় যেটা পরে থাকবে কি আছে পরে, কিউ। তাহলে কিউ এর আই থেকে আই বাদ, জে থেকে জে বাদ, কে থেকে কে বাদ, বিয়োগ আর কি। বুঝছো? এখন দেখো কিউ এর ক্ষেত্রে এখানে কত, আই কত -3, এখানে কত 2, তাহলে -3 থেকে 2 বাদ দাও, তো কত আসবে, -5। যেহেতু আই থেকে আই বাদ দিছো, দাও আই লিখে দাও। বুঝছো? তারপরে দেখো প্লাস জে থেকে জে বাদ, দেখো 2 মাইনাস কত 3, কত জে। বুঝতে পারতেছি? দেখো 2 - 3 জে প্লাস, দেখো কি করবো আবার, কে থেকে কে বাদ দিবা, 4 থেকে -4 বাদ দিলে কত, মাইনাসে মাইনাসে প্লাস 4 কে। এটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। বুঝতে পারছো? পিকিউ ভেক্টর রাশি। এখন দেখো কত আসলো আমাদের, 5/- মাইনাস জে, তাই না, মাইনাস শুধুমাত্র জে প্লাস 8 কে। এখন আমরা কি পাইলাম, এটা পিকিউ ভেক্টর পাইলাম। এখন তোমাকে যদি বলে পিকিউ ভেক্টরটার মান নির্ণয় করো, তাহলে কি করবা, রুট করে আই এর সহগের স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার। এখন তোমাকে বলা হলো এই পিকিউ ভেক্টরটা নির্ণয় করো। এই দুটো বিন্দু দিয়ে বলছে পিকিউ ভেক্টর নির্ণয় করে ওয়াই জে তলে মান নির্ণয় করো। কোন তলে? ওয়াই জে তলে মান নির্ণয় করো। সেক্ষেত্রে তুমি কি করবা, দেখো কি করবা, পিকিউ এটার মান কোন তলে, ওয়াই জে তলে, তার মানে শুধুমাত্র আমি জে নিব এবং কে নিব। তোমাকে যদি বলতো এক্স ওয়াই তল, তাহলে কি করতা, আই নিতা আর জে নিতা। তোমাকে যদি বলতো এক্স জেড তল, তাহলে এ আই নিতা আর জে নিতা, মানে কে এর সহগ নিতা। আমাদের বলছে কি ওয়াই জেড তল, তাহলে আমি জে এর সহগ নিব আর কে এর সহগ নিব। এখানে জে এর সহগ কত, -1, রাইট? তাহলে কত, 1 এর উপর স্কয়ার করলে 1 আসবে, তাই না? আর এখানে কত, 8 8 8 64, ক্যালকুলেশন করে কত আসলো আমাদের, 65, √65। বুঝতে পারছো ভাইয়া? পারবা তোমরা? বুঝছো? আসো পরে আসো, এটা সহজ জিনিস, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে ভাইয়া। সুন্দর করে নোট করে দেওয়া আছে, আমাদের প্রোভাইড করা হবে, ক্লাস শেষে তোমাদের প্রোভাইড করা হবে, চাপ নিও না, মনোযোগ দাও জাস্ট। দেখো পরে আসো, দেখো ভেক্টরের গুণন। ভেক্টর রাশির গুণন দুইভাবে করা যায়, একটা ডট গুণফল, একটা ক্রস গুণফল। ভেক্টর গুণফল দুই প্রকার, একটা ডট গুণফল, একটা ক্রস গুণফল। দেখো ডট গুণফল, এই ডট গুণফলের রেজাল্টটা হচ্ছে স্কেলার রাশি। তোমায় ক্লাসের শুরুতেই বলছিলাম, ডট গুণফল স্কেলার রাশির উদাহরণের ক্ষেত্রে বলছিলাম, কি বলছিলাম, ডট গুণফলের রেজাল্টটা হচ্ছে স্কেলার রাশি, তাই না? তাহলে কি আমাদের আসে, এ বি কস থিটা। এর বিস্তারিত পড়বো একটু পর। আর ক্রস গুণফলের রেজাল্টটা হচ্ছে ভেক্টর রাশি। মনোযোগ দাও, যেহেতু ডট গুণফলের রেজাল্টটা একটা স্কেলার রাশি আসতেছে, সেজন্য এই ডট গুণফলকে স্কেলার গুণনও বলা হয়। আর ভেক্টর রাশি, যেহেতু ভেক্টর রাশির গুণফল একটা ভেক্টর রাশি হয়, সুতরাং এটাকে আমরা ভেক্টর গুণনও বলতে পারি। বুঝছো? আমি আবার বলি, দেখো ভেক্টর রাশির রেজাল্ট, ভেক্টর গুণনের রেজাল্টটা হয়, দেখো ডট গুণফলের রেজাল্টটা হয় স্কেলার রাশি। এজন্য এই ডট গুণফলের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন।
ক্রস গুণফলের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে ভেক্টর রাশি, এজন্য ক্রস গুণফলের অপর নাম হচ্ছে ভেক্টর গুণন। আশা করি বুঝতে পারছো। এখন আসো দেখো ডট গুণফল এবং ক্রস গুণফল একটু বিস্তারিত করবো আমরা, একটু বিস্তারিত করবো। দেখো দেখতে পারো তাই না? তোমাদের দেখতে অসুবিধা হলে একটু ল্যান্ডস্কেপ করে নিও। হ্যাঁ, পিডিএফটা দেখতে অসুবিধা হলে একটু ল্যান্ডস্কেপ করে নিও, দেখাচ্ছ পুরোটা। বুঝতে পারছো ভাইয়া? আসো, কোথায় এক্সট্রা করে লিখে আমি সময় নষ্ট না করি, তোমাদের সময়ের মূল্য আছে। হ্যাঁ আসো দেখো, এখন দুটো ভেক্টর এ আর বি ধর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ থিটাটাও আমাদের দিয়ে দিচ্ছে। এখন বলছে এ ডট বি করো, সহজ ফর্মুলা এ ডট বি সমান এ বি কস থিটা। এখন এই ডট গুণফলের ক্ষেত্রে এই ফর্মুলা আমরা কখন ইউজ করব? ডট গুণফলের ক্ষেত্রে এই ফর্মুলা কখন ইউজ করব? যখন এ ভেক্টর এবং বি ভেক্টরের মান আলাদা করে দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণটাও দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এই ভেক্টরটা, এই সূত্রটা ইউজ করব। এখন ধরো তোমার এ ভেক্টরের মান দেওয়া নাই, বি ভেক্টরের মান দেওয়া নাই, মধ্যবর্তী কোণ থিটাও দেওয়া নাই, সেক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করবো আমরা? ধরো এ ভেক্টর একটা ত্রিমাত্রিক একটা ভেক্টর দিছে, বি একটা ত্রিমাত্রিক ভেক্টর দিছে, এখন বলছে কি ডট গুণফল করো। কি করবা? দেখো আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ, দেখো এখানে আয়ের সহগ কি এক্স, এখানে কত বি এক্স, আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ, জে এর সহগ থেকে জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ, ডট গুণফল। বুঝছো? তাহলে কি করবো? যখন আমাদের ত্রিমাত্রিক ভেক্টর দিবে, দেখো এরকম ত্রিমাত্রিক ভেক্টর দিবে, সেক্ষেত্রে আমরা ডট গুণফল করবো, আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ করবো, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ করবো, কে এর সহগের সাথে কে এর সহগের গুণ করবো, গুণ করে সবগুলো যোগ করে দিব আর কি। বুঝছো ভাইয়া? আসো পরে আসো। দেখো দেখো দুটি ভেক্টর রাশি পরস্পর লম্ব হওয়ার শর্ত। ধরো এ আর বি, এই দুটাকে আমি লম্ব কখন বলতে পারবো? বুঝছো? এখন লম্ব মানে কি? মধ্যবর্তী কোণটা কত? অবশ্যই 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখন দেখো আমাদের ডট গুণফলের সূত্র কি? দেখো এ বি কস থিটা, রাইট? এখন দেখো এই থিটার মান কত? যেহেতু তারা লম্ব, সুতরাং থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় বসাবো 90। এখন বলো তো কস 90 এর মান কত? কস 90 এর মান কত? খুব সুন্দর আনসার, 0, রাইট? 0, এ বিউটিফুল জেডিআর 0। ওকে, এখন দেখো যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব বরাবর ক্রিয়াশীল হবে তখন তাদের ডট গুণফলের মান 0 হবে। তাহলে আমরা এটা বলতে পারি ডট গুণফল, দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফল এ ডট বি, অর্থাৎ এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা সমান 0 হবে। ডট গুণফল 0, তো ভেক্টর লম্ব হওয়ার শর্ত। এখন এখান থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসে? এ একটা ত্রিমাত্রিক ভেক্টর দিছে, বি একটা ত্রিমাত্রিক ভেক্টর দিছে, এখন বলবে আই, ধরো এ বা যে কোনো একটা রাশি বলতে পারো, এ বা এক্স বা এম, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? ধরো সবগুলাই দিয়ে দিছে তোমায়, সবগুলো দিয়ে জাস্ট একটা দেয়নি, ধরো আয়ের সহগ দেয় নাই বা জে এর সহগ দেয় নাই, বলছে এম এর মান কত হলে বা এক্স এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তোমরা কি করবা? ডট গুণফল সমান 0 দিবা, ক্যালকুলেশন করে জাস্ট এম বা এক্স এর মানটা বের করে ফেলবা। বুঝতে পারছি? বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো আসো, দেখো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দেখো এখানে একটা এক্সট্রা কথা বলা আছে যেটা তোমরা একাডেমিক থেকে পড়ে আসছো। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে নির্ণয় করি আমরা? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা তখনই পাই যখন তাদের পায়ে পা বা মাথায় মাথা মিলে। এখন আমি চাইলে তোমার পায়ে গিয়ে লাথি মারতে পারবো, আমি চাইলে তো তোমার মাথায় লাথি মারতে পারবো না, হয় এটা? বা আমি গিয়ে মাথা দিয়ে তোমার মাথায় ধাক্কা দিতে পারবো, কিন্তু মাথা দিয়ে তো পাতে ধাক্কা দিতে পারবো না। বিষয়টা বুঝছো? তার মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ পাওয়ার শর্ত হচ্ছে পায়ে পা বা মাথায় মাথা মিলতে হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া পায়ে পা, পা বলতে কি বোঝাচ্ছে, মাথা বলতে কি বোঝাচ্ছে? ধরো ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টর এটাকে বলা হচ্ছে আদিবিন্দু, এটাকে শীর্ষবিন্দু বলা হয়। এই আদিবিন্দুকে আমি বলছি পা, আর শীর্ষবিন্দুকে বললাম মাথা। বুঝছো? বুঝতে পারছো? এখানে একটু দরকার আছে, দেখো আমি একটু আলোচনা করি। দেখো ধরো এ ভেক্টর এদিকে যাচ্ছে, বি ভেক্টরটা এদিকে আসতেছে, এটা বি। ওকে, এখন বলা হলো এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমি তোমাদের প্রশ্ন করলাম ভাইয়া এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কত বলো তো? কমেন্ট করো ফার্স্ট। এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কত? এটা দ্বারা কোণ বোঝায়, এই সাইন দ্বারা কোণ বোঝায়। বলো তো এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? তোমরা অনেকেই উত্তর দিবা, আমি জানি তোমরা অনেকেই উত্তর দিবা ভাইয়া 60 ডিগ্রি, বাট ইটস আ রং আনসার। কেন? আমি একটু আগে বলছি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ পাওয়ার শর্ত হচ্ছে পায়ে পা বা মাথায় মাথা মিলতে হবে। এখানে একটু নোটিস করো তো ভাইয়া, দেখো এ ভেক্টরের পা কোণটা এটা, বি ভেক্টরের পা কোণটা এখানে, দেখো এর পায়ের সাথে বি এর মাথা মিলছে। বিষয়টা হইলো? হলো না কিন্তু। এক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে যে কোনো একটা ভেক্টরকে শিফট করতে পারবো। এক্ষেত্রে তোমাদের আসবে ভেক্টরের শিফটিং বা ভেক্টরের স্থানান্তরের কনসেপ্টটা। ভেক্টরের স্থানান্তর কি?
মান এবং দিক আনচেঞ্জ রেখে একটা ভেক্টরকে আমরা চাইলে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি। ওকে, দেখো তাহলে এ ভেক্টরকে চাইলে তুমি শিফট করে এখানে নিয়ে আসতে পারো, বি ভেক্টরকে চাইলে তুমি এদিকে নিয়ে আসতেই পারো। এখন দেখো এ ভেক্টরের পা এখানে, বি ভেক্টরের পাও এখানে। এখন মধ্যবর্তী কোণ পাবো না আমরা? অবশ্যই পাবো। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। কত? এটা 60 হইলে টোটালটা 180, এটা হচ্ছে 120 ডিগ্রি। বুঝছো ভাইয়া? সহজ জিনিস। আসো পরে আসো, পরে আসো। দেখো দেখো এখন এ ডট বি, আমরা কি জানি? এ ডট বি সমান এ বি কস থিটা। এই থিটার মানটা তোমাদের বের করতে বলছে। থিটার মানটা কি করবা? দেখো থিটা সমান কি লেখা যায়? এ ডট বি ভাগ করে দিচ্ছি এখানে। দেখো আচ্ছা, কস থিটা আগে লিখি। কস থিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এখন আমাদের থিটা দরকার। থিটা সমান তাহলে কি? কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সূত্র। জানো তোমরা যেটা জানো না বা অনেকে স্কিপ করছো, সেটা হচ্ছে কোন একটা অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ কত হবে, ওয়াই অক্ষের সাথে কোণ কত হবে, জেড অক্ষের সাথে কোণ কত হবে। দেখো তোমাদের একটা ত্রিমাত্রিক ভেক্টর দিয়ে দিছি, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। যে একটা ত্রিমাত্রিক ভেক্টর। এখন বলা হলো এই ভেক্টর দিয়ে তোমাকে বললো এক্স অক্ষের সাথে কোণ কত, ওয়াই অক্ষের সাথে কোণ কত, বা জেড অক্ষের সাথে কোণ কত। দেখো আমি লিখে দিচ্ছি। দেখো এক্স অক্ষের সাথে কোণ যেটা, সেটা কি বলছি? থিটা এক্স। দেখো এক্স অক্ষের সাথে কোণকে আমি বললাম কি? থিটা এক্স। এটা সমান কি হবে? কজ ইনভার্স। একটা বুঝলে বাকিগুলো বুঝবো। দেখো কজ ইনভার্স, যে অক্ষের সাথে সেই অক্ষের আয়ের সহগ, বা যে সে অক্ষের সহগটা আর কি। দেখো এক্স অক্ষের ক্ষেত্রে আই পাই আমরা একক ভেক্টর। এই আয়ের সহগটা কি হয় লিখে দিচ্ছি। দেখো আয়ের সহগ কি? এ এক্স। তাহলে এক্স লিখো, ওই সহগ ডিভাইডেড বাই টোটাল ভেক্টরটার মান। বুঝতে পারছি? তোমাকে যদি বলতো ওয়াই অক্ষের সাথে কোণ কত, তাহলে কি লিখতা? থিটা ওয়াই সমান কজ ইনভার্স। কজ ইনভার্স কি করতা? দেখো ওয়াই এর সহগ কি? এ ওয়াই ডিভাইডেড বাই টোটাল ভেক্টরটার মান। আশা করি বুঝতে পারছো। যদি জেড অক্ষের সাথে বলতো তাহলে কি লিখতা? জে এর সহগ লিখতা, এ জেড ডিভাইডেড বাই ভেক্টরের মান। বুঝছো? ওকে, কজ ইনভার্স। আসো এখন আসো ক্রস গুণফলে। দেখো ক্রস গুণফল, দেখো আমাদের কনসেপ্ট খুব দ্রুত শেষ হবে। দেখো এরপর আমরা কোশ্চেন সলভ যাবো। দেখো ক্রস গুণফল। এখন দুটো ভেক্টর এ আর বি দেওয়া আছে। হ্যাঁ দেখো এ আর বি দিছে, এ বি, মধ্যবর্তী কোণ থিটা। এখন তোমাকে বললো এ ক্রস বি সমান কত? এ ক্রস বি সমান কত? এ বি সাইন থিটা, রাইট? এ বি সাইন থিটা। এখন তোমাদের কি শুরুতেই বলছিলাম ক্রস গুণফলের রেজাল্ট একটা ভেক্টর রাশি। তার মানে কি এই গুণটা আমার হয়েছে? হয় নাই কিন্তু। কেন? এ বি সাইন থিটা এতটুকু জাস্ট বোঝাচ্ছে মান। আমার দিক লাগবে না ভাইয়া? দিক লাগবে? হ্যাঁ দিক লাগবে। এখন দিক হিসেবে আমরা এখানে গুণ করব একক ভেক্টর ইটা। প্রশ্ন হচ্ছে এই যে ক্রস গুণফল করলাম, এই ক্রস গুণফলের দিক কোন দিকে? দেখো আগে কাকে রাখছো? একে রাখছো। এ আগে বি পরে। তাহলে আমরা কি করব? দিক নির্ণয়ের জন্য যে ভেক্টরটা আগে আছে তাকে আমরা 4 আঙ্গুল দিব, তার দিকে আঙ্গুল হাতে এইভাবে ঘুরাবো উপরের দিকে, যেদিকে যাবে সেদিকে। দেখো বৃদ্ধ আঙ্গুল যেদিকে যাবে সেটা হচ্ছে দিক। আবার বলি, এই 4টা আঙ্গুল আগে যে থাকবে তার দিকে 4 আঙ্গুল দিব, অপর ভেক্টর দিকে 4 আঙ্গুল ঘোরার পরে বৃদ্ধ আঙ্গুল যেদিকে যাবে সেদিকে আমাদের কি ভেক্টর দিক হবে ক্রস গুণফলের। এখন দেখো দিকটা হচ্ছে এদিকে, আমরা কি উপরের দিকে দাগাইতে পারবো? এদিকে পারবো না। এই জন্য আমরা কি করি? উপরের দিকে দিক দিই। এটা হচ্ছে এ ক্রস বি এর দিক। এখন এই দিকটাকে আমরা কি আকারে প্রকাশ করছি? ইটা আকারে। এই দিকটা আমি ইটা বললাম। এটুকু বুঝছো? আমি যদি তোমাদের বলতাম এখন বি ক্রস এ নির্ণয় করো, ভাইয়া বি ক্রস এ নির্ণয় করো, বি ক্রস এ, এটা সমান কি হবে? দেখো অবশ্যই বলবো ভাইয়া বি এ সাইন থিটা। হ্যাঁ আমি দ্বিমত পোষণ করি নাই। বি এ সাইন থিটা ইন্টু ইটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু এখানে একটা জিনিস তোমরা ভুল করছো। কি ভুল জানো? এখন তার আগে বলো বি ক্রস এর দিকটা কোন দিকে? দেখো বির দিকে 4 আঙ্গুল রাখছি, এর দিকে ঘুরাইছি, তার মানে ভিতরের দিকে দিকটা। ভিতর দিকে আগাইতে পারবো না জন্য আমি এভাবে দেখাচ্ছি এদিকে। এটা হচ্ছে আমাদের কিসের দিক? বি ক্রস এ এর দিক। ভালো করে বুঝো। এখন দেখো ইটার দিক ওই দিকে, মানে এ ক্রস বি এর দিকে ওই দিকে, বি ক্রস এ এর দিক তার বিপরীত দিকে। এখন তাহলে এই দিকটাকে তুমি এটা বলবা? বলো তো বি ক্রস এর যে দিকটা সেটাকে তুমি এটা বলবা? বলো তো। না, উত্তর হচ্ছে না। কেন না? দেখো একটা কনসেপ্ট মনে রাখবা, এটা নিউটনের বলবিদ্যা বলো, কাজ শক্তি ক্ষমতা বলো, ভেক্টর বলো, প্রত্যেকটা অধ্যায় কাজে লাগবে ফিজিক্সের। সেটা হচ্ছে দুটো ভেক্টর রাশি যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, একটা দিক হবে পজিটিভ, একটা দিক নেগেটিভ। আমি আবার বলি, দুটো ভেক্টর রাশি পরস্পর বিপরীত দিকে কাজ করলে একটা দিককে ধরবো আমরা পজিটিভ, একটা দিককে ধরবো আমরা নেগেটিভ। এখন দেখো এই যে ইটা একক ভেক্টর না? হ্যাঁ একটা ভেক্টর রাশি। এইটা এটাও তো একটা ভেক্টর রাশি। দেখো তারা পরস্পর বিপরীত দিকে, এইটা যাচ্ছে উপরের দিকে, এই রাশতে নিচের দিকে। তার মানে অবশ্যই একটা দিককে আমরা পজিটিভ ধরলে আরেকটা দিক নেগেটিভ হয়ে যাবে। দেখো প্রথমে তুমি এইটাকে পজিটিভ বসাইছো, তার মানে এটা অবশ্যই অবশ্যই নেগেটিভ বসাইতে হবে। বসাইছি। এখন দেখো
এই মাইনাসটা আমি কমন নিলাম, একটু গুছাই লিখবো, এ বি সাইন থিটা ইন্টু ইটা। এখন দেখো তো ভাইয়া এইটুকু মানে কি বোঝাচ্ছে, এটুকু মানে কি এ ক্রস বি না? হ্যাঁ, এ ক্রস বি, এ ক্রস বি, সামনে একটা মাইনাস ছিল। এখন দেখো একটু মনোযোগ দাও, একটা কথা আসবে এখান থেকে। দেখো আমি যদি এভাবে লিখি, এই মাইনাসটাকে পাশে দিলাম, ধরে নাও এ ক্রস বি, এ ক্রস বি সমান কি মাইনাস বি ক্রস এ, মাইনাস বি ক্রস এ, তাই না? এখন দেখো এই জিনিসটা তোমরা সেই একাডেমিক থেকে বলে আসছো, ভেক্টর রাশির ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। এখন বিনিময় সূত্র বলতে কি বোঝাচ্ছে? এ প্লাস বি সমান বি প্লাস এ। দেখো জাস্ট জায়গা অদল বদল, বিনিময় সূত্র। এখন আমাদের বলা আছে ভেক্টর রাশির ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, তার প্রমাণ পাইছো? দেখো যখন তুমি বিনিময় করছো, দেখো এখানে কি করছো, বির জায়গায় এ কে দিছো, এর জায়গায় বি কে দিছো, তখন কি হয়েছে? মাইনাস চলে আসছে। বুঝতে পারছো? এই জন্য আমরা বলি এ ক্রস বি এর দিকটা, সরি এ ক্রস বি এর, এ ক্রস বি, সরি দুটো ভেক্টরের ক্রস গুণফল বিনিময় সূত্র বা বিনিময় বিধি মেনে চলে না। বুঝতে পারছো কেন? এখন তোমাকে যদি বলে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। বুঝছো? বুঝছো? এখান থেকে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। দেখো দেখো এ বি, হ্যাঁ এ বি মধ্যবর্তী কোণ কত? থিটা। এখন তোমাদের বলা হলো, এখন তোমাদের বলা হলো কি, দেখো এ ক্রস বি, এ ক্রস বি এটা কি? তুমি অবশ্যই বলবো সূত্র হচ্ছে ভাই এ বি সাইন থিটা। এখন তোমাদের বলা হলো এ ক্রস বি এর যে দিকটা পাচ্ছ, সেই দিকটা কোন দিকে? অবশ্যই তোমরা এটাও বলবা, কারণ একটু আগে আলোচনা করছি এটা উপরের দিকে ভাইয়া। হ্যাঁ আমিও মানি এটা উপরের দিকে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যে এ ক্রস বি তুমি পাচ্ছ, এর যে দিকটা সেটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের লম্ব বরাবর ক্রিয়াশীল। আমি আবার বলি, দেখো দুটো ভেক্টরের যে ক্রস গুণফল আসে, দুটো ভেক্টরের যে ক্রস গুণফল, খুবই ইম্পর্টেন্ট কথা, এমসিকিউ সরাসরি চলে আসে। দুটো ভেক্টরের যে ক্রস গুণফল, সেই ক্রস গুণফলের দিকটা হচ্ছে দুটো ভেক্টর মানে উভয় ভেক্টরের লম্ব বরাবর। তোমাকে যদি বলা হতো ভাইয়া, দেখো ধরো সি দিছি, ডি দিছি, বলা হলো ডি আর এ, ডি আর সির ক্রস গুণফল কত? দেখো ডি ক্রস এ কত, তোমাকে বললাম ডি ক্রস সি কত, এটা বের করতে বললাম। তুমি অবশ্যই লিখবা ডি সি সাইন থিটা ইন্টু ইটা। দিকটা কোন দিকে? দেখো নিচের দিকে, নিচের দিকে আগাইতে পারবো না, তো এই জন্য এদিকে দিব। এটা কি বলতো? ডি ক্রস সি এর দিক, রাইট? ডি ক্রস সি এর দিক। এখন এই যে তুমি দিকটা পাইলা, এই দিকটা সির সাথেও লম্ব বরাবর ক্রিয়াশীল, ডির সাথেও লম্ব বরাবর ক্রিয়াশীল, মানে উভয় ভেক্টরের লম্ব বরাবর ক্রিয়াশীল। দুটো ভেক্টরের ক্রস গুণফলের যে মানটা পাবো, দিকটা পাবো, সেটা আমি বুঝাতে পারছি? খুবই ইম্পর্টেন্ট, সরাসরি কোশ্চেন চলে আসবে। আশা করি এই ক্রস গুণফল রিলেটেড যত কথা আছে তোমরা বুঝতে পারছো। আসো পরে আসো, দেখো এগুলো আলোচনা করলাম। দেখো এখন আসো, দেখো দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। দুটো ভেক্টর সমান্তরাল কখন হবে? ধরো এ আর বি কখন সমান্তরাল হবে? এখন সমান্তরাল মানে কি বোঝাচ্ছে? মধ্যবর্তী কোণ থিটাটা অবশ্যই 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তাই তো? তারা দুটো একই দিকে গেলে 0 ডিগ্রি, একটা আরেকটা বিপরীত দিকে গেলে 180 ডিগ্রি, তাই না ভাইয়া? দুটো ভেক্টর যদি একই দিকে যায় 0 ডিগ্রি, একটা আরেকটা বিপরীত দিকে গেলে 180 ডিগ্রি। এখন যদি তারা সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি ঘটনা ঘটবে? দেখো তো, সমান্তরাল হলে আমরা ক্রস গুণফলের সূত্রটা দিই, এ ক্রস বি সমান কি এ বি সাইন থিটা ইন্টু ইটা, রাইট? এখন এই থিটার জায়গায় তুমি 0 বা থিটার জায়গায় 180 বসাও, কত আসে দেখো তো? এ বি সাইন 0 ডিগ্রি। এখন সাইন 0 মান কত? এই সাইন 0 মান কত বলতো? এটাও রাখলাম, সমস্যা নেই। দেখো সাইন 0 মান কত? অবশ্যই বলবা ভাই সাইন 0 মান তো 0 ডিগ্রি। হ্যাঁ, তাহলে টোটালটার মান কত আসতেছে? 0 ডিগ্রি। বুঝছো? বুঝছো? তাহলে আমরা কি বলতে পারি? দেখো আমরা কনক্লুশন কি টানতে পারি? দুটো ভেক্টর যখন সমান্তরাল হবে, তখন তাদের ক্রস গুণফলের মানটা 0 হয়। তাহলে দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? তাদের ক্রস গুণফল 0 আসবে। সমান্তরাল হওয়ার শর্ত কি বলতো ভাইয়া? ক্রস গুণফল 0, ক্রস গুণফলটা আসবে 0। বুঝতে পারছো? বুঝছো? এখন তোমাদের যদি বলে ত্রিমাত্রিক ভেক্টর দিয়েছে, দেখো ত্রিমাত্রিক ভেক্টর দিয়ে ক্রস গুণফল বের করতে বললো, তোমরা তো ক্রস গুণফল বের করতে পারো মনে হয়, পারো না? কি করি আমরা? আই নেই, জে নেই, কে নেই, রাইট? দেখো তারপর কি নেই বলতো? এ এক্স, এ ওয়াই, এ জেড, তারপর কি বি এক্স, বি ওয়াই, বি জেড। বুঝতে পারছো ভাইয়া? বুঝছো? এভাবে মান বেরো, জাস্ট নির্ণায়কের মান। এখন দেখো ওই যে ত্রিমাত্রিক ভেক্টর ছিল, সেই ভেক্টর থেকে একটা নির্ণায়ক নিয়ে আসছি, সেখান থেকে আমরা কি এখান থেকে নির্ণায়কের মান বের করে একটা ভেক্টর পাবো, তারপরে কি করব? মান বের করবো। এটা হচ্ছে
ক্রস গুণফলের মান বের করার নিয়ম। ওকে, আসো পরে আসো। দেখো এই যে লিখে দিছি, দেখো এখন এই যে সমান্তরাল হওয়ার শর্ত কি বলছি, সমান্তরাল হওয়ার শর্ত বলছি কি হবে, ক্রস গুণফল 0 হবে। দেখো ক্রস গুণফল 0 হবে। এখন তোমাকে যদি এরকম দুটা ত্রিমাত্রিক ভেক্টর দিয়ে বলে সমান্তরাল হবে, তখন এ আর বি দুটো সমান্তরাল ভেক্টর দিছে, এখন বলছে তারা পরস্পর সমান্তরাল। এখানে শর্তটা হচ্ছে দেখো আয়ের সহগ দ্বয়ের অনুপাত, দেখো আয়ের সহগ দ্বয়ের অনুপাত, জে এর সহগ দ্বয়ের অনুপাত এবং কে এর সহগ দ্বয়ের অনুপাত, এটা হবে সমান। সমান্তরাল হওয়ার শর্ত কি, আয়ের সহগ দ্বয়ের অনুপাত, জে এর সহগ দ্বয়ের অনুপাত এবং কে এর সহগ দ্বয়ের অনুপাত এটা সমান হবে। এটা সমান্তরাল হওয়ার শর্ত। বুঝছো ভাইয়া? তোমরা ক্রস গুণফল বের করতে পারো, এটা বের করতে পারো। এখন কিভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা আসতে পারে কি, দেখো এই একটা ভেক্টর দিছে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, সবগুলোর ধর মান দিয়ে দিছে, এ এক্স এ ওয়াই এ জেড সবগুলোর মান দিছে, বি এক্স বি ওয়াই এই যে বি জেডটার মান আর দেয় নাই, এর মান ধরো জাস্ট এক্স দিছে বা এম দিছে, বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। সেক্ষেত্রে তুমি কি করবা, এই কনসেপ্টে গিয়ে এই ট্রিকটা খাটাই তুমি এম এর মানটা বের করে ফেলবা। আমরা কোশ্চেন একটু পরে দেখব, বুঝাতে পারতেছি? ওকে, আসো পরে আসো। দেখো তিনটি ভেক্টর, আচ্ছা প্রথমে আসো দেখো ভেক্টরের ক্ষেত্রফল। দুটো ভেক্টর দ্বারা যদি ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ক্রস গুণফলের মান। দুটো ভেক্টর যদি সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভেক্টর দ্বয়ের মান। দুটো ভেক্টর যদি সামান্তরিকের দুটো বাহু নির্দেশ করে, ক্ষেত্রফল হবে জাস্ট ক্রস গুণফলের মানের সমান। আমি আবার রিপিট করি, দুটো ভেক্টর দ্বারা যদি ত্রিভুজের দুটো বাহু নির্দেশ করা হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু ভেক্টর দ্বয়ের মান। যদি ভেক্টর দ্বারা দুটো একটা সামান্তরিকের দুটো কর্ণ নির্দেশ করে, সেক্ষেত্রে ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু ভেক্টর দ্বয়ের মান। যদি দুটো ভেক্টর দ্বারা সামান্তরিকের দুটো বাহু নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে জাস্ট ক্রস গুণফলের মানের সমান। এই যে জাস্ট লেখা আছে, বুঝছো? এখন এসে দেখো তিনটা ভেক্টর একই সমতল হওয়ার শর্ত কি, তিনটা ভেক্টর একই সমতল হওয়ার শর্ত কি, কি হবে দেখো, ধরো তিনটা ভেক্টর এ বি সি দিছে, তাহলে একই সমতল হবে যদি তাদের এ ক্রস বি, মানে যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণফল, ধরো এ বি আর সি দিছে, হ্যাঁ এ বি সি তিনটা ভেক্টর দিয়ে দিছে। এখন বলছে তারা একই সমতল, সমতল হলে কি শর্তটা আসবে, যে কোনো দুটো ভেক্টর রাশির ক্রস গুণফলের সাথে, যে কোনো দুটো ভেক্টর রাশির ক্রস গুণফলের সাথে অপর ভেক্টর ডট গুণফল এটা সমান 0 হবে। তুমি চাইলে এভাবে লিখতে পারো, এ ডট বি ক্রস সি সমান 0। বুঝছো এটা? এখন তোমাকে যদি দেখো, মনোযোগ দাও, এখন তোমার যদি এ বি সি তিনটাই একটা ত্রিমাত্রিক ভেক্টর আকারে দিছে, তিনটাই ত্রিমাত্রিক ভেক্টর আকারে দিছে, এখানে লিখে দিই, দেখো এখানে লিখে দিচ্ছে, দেখো এ সমান, ব্ল্যাক কালি নেই, দেখো এ ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, বি ইজ ইকুয়ালস টু বি এক্স বি ওয়াই, অবশ্যই আই জে কে দিব, হ্যাঁ আই জে কে, যেহেতু ভেক্টর রাশি, বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে। তারপরে দেখো সি সমান সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে। দেখো তিনটা ভেক্টর দিয়ে বলছে এরা একই সমতল হওয়ার শর্তটা কি, একই সমতল কখন হবে, দেখো যখন বলবে তিনটা যখন আমাদের ত্রিমাত্রিক ভেক্টর দিয়ে বলবে তারা সমান, কি বলে একই সমতল, সেক্ষেত্রে কি করবা, এই তিনটা ভেক্টর দ্বারা তুমি একটা নির্ণয় গঠন করবা, দেখো নির্ণায়ক, এদের গঠনকৃত নির্ণয়টা কি আসবে, এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। দেখো এই তিনটা ভেক্টর দিয়ে আমি একটা নির্ণায়ক বের করছি। এখন এই নির্ণায়কটার মান যদি তোমার 0 আসে, নির্ণায়কের মান যদি 0 আসে, সেক্ষেত্রে তোমার ভেক্টর তিনটা কি হবে, একই সমতল হবে। এটা একটা নিয়ম গেল, তাহলে এটা একটা নিয়ম, বুঝতে পারছো ভাইয়া? তিনটা ভেক্টর সমতল হওয়ার শর্ত বুঝছো? দুটো ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরটা ডট গুণফল, অথবা তিনটা ভেক্টর দ্বারা আমরা একটা কি বলবো নির্ণায়ক গঠন করব। সেই নির্ণায়কের মান যদি 0 আসে, নির্ণায়কের মান যদি আমাদের 0 আসে, সেক্ষেত্রে আমাদের ভেক্টর তিনটা সমতল হবে, একই সমতল হবে। বুঝতে পারছো? বুঝছো? বুঝতেছো তোমরা? বলো তো। বুঝো বুঝো, আসো পরে আসো, দেখো পরে আসো, আর মধ্যে বেশি নাই, এরপরে আমরা কোশ্চেনে চলে যাবো। দেখো
কোশ্চেন যাবো। 3টা স্লাইড আছে আমাদের, আর 3টা স্লাইড। দেখো উপাংশ, উপাংশ কি একদম শর্টে বলে দিই। দেখো দেখো উপাংশ, দেখো ধরো মেইন ভেক্টর পি বললাম, পি এই একটা অক্ষ। দেখো পি পি ভেক্টরটাকে আমরা চাইলে অসংখ্য ভাগে ভাগ করতে পারবো। এই যে অসংখ্য ভাগে ভাগ করতেছি এটাকে বলা হয় উপাংশ। এখন আমরা পড়তেছি লম্বাংশ, মনোযোগ দাও। দেখো একটা ভেক্টরকে চাইলে আমরা অসংখ্য ভাগে ভাগ করতে পারি। এই অসংখ্য ভাগের মধ্যে দুটা ভাগ যদি বা দুটা উপাংশ যদি পরস্পর লম্ব বরাবর ক্রিয়াশীল হয়, ধরো এ একটা উপাংশ নিলাম এ বরাবর, আরেকটা উপাংশ নিচ্ছে এ বরাবর। দেখো যদি লম্ব বরাবর ক্রিয়াশীল হয় তাহলে এই দুটাকে পরস্পর আমরা কি বলবো, লম্বাংশ বলবো। এখন বললাম এই পিটা এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল, তাহলে এই অক্ষ বরাবর এদিকে আমাদের উপাংশের মানটা কি, আমরা কি জানি যার সাথে অ্যাঙ্গেল সেদিকে হয় কস, তাহলে পি কস থিটা এদিকে, আর এদিকে কি আমাদের পি সাইন থিটা, পি সাইন থিটা। বুঝছো ভাইয়া, বুঝছো বুঝছো? তাহলে কি বলছে বলতো, এটা জানো তোমরা উপাংশে ভাগ কেমনে করতে হয়, যার সাথে থিটা থাকবে সেদিকে হবে কস, তার উলম্ব দিকে সাইন, শেষ। আসো দেখো লম্বাংশ উপপাদ্য লাগবে না, তোমরা ইয়েতে পড়ো, স্থিতিবিদ্যায় পড়ে নিও, পড়াই দিবে তোমাদের। পরে আসো দেখো উপাংশ ও অভিক্ষেপ। দেখো উপাংশ এবং অভিক্ষেপ, উপাংশটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, অভিক্ষেপটা স্কেলার রাশি। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে, এ এর উপর বা এর দিকে বা এর বরাবর বি এর উপাংশ কত বা বি এর অভিক্ষেপ কত। দেখো আমি প্রথমেই আসি, এ এর বরাবর বা দিকে 3টা কথা বলতে পারে, এ এর দিকে বরাবর বা উপর বি এর অভিক্ষেপ কত। দেখো যার অভিক্ষেপ এর বরাবর বা দিকে বা উপর বি এর অভিক্ষেপ কত হবে, যার অভিক্ষেপ তার কজ হয়, কার অভিক্ষেপ বি এর না, তাহলে বি কস থিটা। এর সমান কি হবে জানো, এর সমান কি হবে, দেখো এ ডট বি মানে উপরে ডট গুণফল, নিচে কাকে দিবা। দেখো খুবই কনফিউজিং একটা জিনিস, দেখো নিচে কাকে দিবা। দেখো আমি বললাম এই মোবাইলের উপর এই পেনটা রাখলাম, মোবাইলের উপর পেন বা মার্কার, বুঝো ভালো করে। দেখো মোবাইলের উপর পেন, তাহলে কার উপর, মোবাইলের উপর। মোবাইলটা কোথায় আছে, উপরে নাকি নিচে, নিচে, তাহলে যার নিচে সে নিচে থাকবে। দেখো কার নিচে, আচ্ছা কার উপর রাখছি আমরা, মোবাইলের উপর, তাহলে মোবাইলটা কি নিচে আছে না এখন, হ্যাঁ নিচে আছে। তাহলে দেখো এখানে কার উপর রাখছি আমরা, এর উপর, তাহলে এটা থাকবে নিচে, এর উপর যার উপর সে নিচে থাকবে, যার উপর সে নিচে থাকবে। বুঝতে পারছো? তোমাকে যদি এভাবে বলতো বি এর উপর এর, বি এর উপর এর উপাংশ কত হবে, দেখো বি এর উপর এর উপাংশ না অভিক্ষেপ, বি এর উপর এর অভিক্ষেপ কি হবে, যার অভিক্ষেপ তার cos থিটা, উপরে কি ডট গুণফল। এখন কার উপর, দেখো মোবাইল যার উপর সে নিচে থাকে না, হ্যাঁ নিচে থাকে, তাহলে কার উপর, বি এর উপর এর, তাহলে বি এর উপর বিটা নিচে। আশা করি বুঝতে পারছো এটুকু, এটুকু বুঝছো। এটা হচ্ছে অভিক্ষেপ, এটা কি বলো ভাইয়া, এটা হচ্ছে অভিক্ষেপ, অভিক্ষেপ। বুঝছো? এখন তোমাকে যদি বলে উপাংশ বের করো, যদি বলো দেখো এর বরাবর বা দিকে বা উপর বি এর উপাংশ কত, প্রথমেই বলে দিচ্ছি দেখো উপাংশটা হচ্ছে ভেক্টর রাশি, উপাংশটা ভেক্টর রাশি, তার মানে মানের সাথে সাথে তোমার দিকও লাগবে, মানের সাথে সাথে দিকও লাগবে। এখন দেখো এর উপর বি এর, বি এর উপাংশ কার উপর, এর উপর, তাহলে এটা অবশ্যই নিচে, উপাংশ বের করতেছি এখন, তাহলে উপর কি আসবে, এ ডট বি। এটা আমরা কি পাইছি ভাই বলতো, এটুকু যারা জাস্ট মান বুঝাচ্ছে। এখন দিক লাগবে না, দিক লাগবে। এখন দিক আমরা কিভাবে নির্দেশ করি, ওই যে একক ভেক্টরে পড়াইছি, একক ভেক্টর দিক নির্দেশ করে। তাহলে এখানে একটা একক ভেক্টর নিয়ে আসবো, প্রশ্ন হচ্ছে কার একক ভেক্টর নিয়ে আসবো, এর নাকি বি এর। এখন আসো দেখো এখানে কি বলছে, এর বরাবর না, কার বরাবর, এর বরাবর বা এর দিকে, তার মানে অবশ্যই একক ভেক্টরটা আমরা এ এর দিকে নিয়ে আসবো। তাহলে দেখো এর দিকে ভেক্টরটা কি, একক ভেক্টর আমরা কেমনে বের করি, ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে। বুঝতে পারতেছি, বুঝছো বুঝছো? এটা হচ্ছে আমাদের উপাংশ। যদি বলতো দেখো, যদি বলতো এখানে বি এর উপর এর বা বি বরাবর এ এর উপাংশ কত, সেক্ষেত্রে আমরা কি করতাম, উপরে কি করতাম এ ডট বি, কার বরাবর, বি বরাবর, তাহলে বিটা কি নিচে, যার বরাবর তার দিকে একক ভেক্টর, তাহলে বি ডিভাইডেড বাই বি এর মান। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই মান এই মান গুণ করে কি স্কয়ার লেখা যায় না, যায় না, যায়, সুন্দর করে লিখে দাও, অবশ্যই দেখবে। ওকে লিখে দিচ্ছি এখানে বি এর দিকে এ এর বংশ। ওকে পরে আসো দেখো, দেখো এই লন্ড রোলার তোমরা জানো, লন্ড রোলার, তারপরে হচ্ছে কিভাবে মাটিতে আমরা হাঁটি, এই জিনিসগুলো তোমরা জানো, একদম বেসিক জিনিস, সেগুলো আমি স্কিপ করতেছি। দেখো তোমরা রিডিং করলে বুঝতে পারবা, জাস্ট রিডিং করলে বুঝতে পারবো, সুন্দর করে গোছানো আছে। দেখো পরে আসো, দেখো নদী নৌকা, নদী নৌকার ক্ষেত্রে দেখো, নদী নৌকার ক্ষেত্রে সূত্রগুলো মনে রাখবো, অনেক বিস্তারিত করে আমার নোট করে দেওয়া আছে, একদম দেখলে তোমরা বুঝতে পারবা।
আমি জাস্ট কয়েকটা টপিক পড়াই দিচ্ছি। দেখো নদী পাড়ি দিতে যে সময়টা লাগে আমাদের, সেই সময় সূত্র কি? টি সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন ডি কি? নদীর প্রস্থ, ভি কি? নৌকার বেগ। বুঝছো? আর আলফা কি? স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। শেষ। পরে আসো দেখো, সোজাসুজি পাড়ি দিতে, ধরো এটা নদী, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে তুমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে যাচ্ছ, সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে বা একদম কি লম্ব দূরত্বে তুমি পৌঁছাতে চাইলে আমাদের সূত্র আসবে কি? দেখো, আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এখন ইউ কি? স্রোতের বেগ, ভি কি? নৌকার বেগ। জানো এগুলো তোমরা। দেখো পাড়া বরাবর অতিক্রান্ত দূরত্ব, সূত্র কি? দেখো ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। জাস্ট সূত্র জানলেই হবে তোমাদের, এত কিছু নদী নৌকা থেকে আসে না, নদী নৌকা থেকে বেশি কোয়েশ্চেন আসে না। ওকে, তারপর আলোচনা করছি, দেখে নিও তোমরা। এখন দেখো পথের দৈর্ঘ্য যদি বের করতে বলে, ধরো তুমি ভাইয়া দেখো এখান থেকে যাত্রা শুরু করে, তুমি ঠিক এই জায়গায় পৌঁছাইছো, তুমি এদিকে ধরো যাত্রা শুরু করছো, ধাক্কায় 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 তুমি এই জায়গায় গিয়ে পৌঁছাইছো, এতটুকু। তাহলে কতটুকু পথ তুমি অতিক্রম করছো? এতটুকু। এটাকে আমি এস দ্বারা প্রকাশ করছি, এই এস এর মানটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখে নিও। এখন দেখো বৃষ্টি ছাতা, লম্বভাবে পরন্ত বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা ধরার কোনটা হচ্ছে? দেখো ট্যান থিটা। আবার বলি, লম্বভাবে পরন্ত বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা ধরার কোণ। সূত্র হচ্ছে নিচে হচ্ছে বৃষ্টির বেগ, উপরে হচ্ছে ব্যক্তির বেগ। বুঝতে পারছো? এটাই সূত্র। আমাদের বৃষ্টির বেগকে আমি ভি আর দ্বারা প্রকাশ করলাম, ব্যক্তির বেগকে ভি এম দ্বারা প্রকাশ করলাম, ট্যান থিটা। বুঝছো? এটুকু জানলেই হবে। পরে আসো দেখো আমাদের ভেক্টর ক্যালকুলাস, এটা পড়াই আমি চলে যাবো কোয়েশ্চেন সলভ। আসো ভেক্টর ক্যালকুলাস। দেখো ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর, এটাকে ন্যাবলা দ্বারা প্রকাশ করা হয়। ন্যাবলা প্রথম আবিষ্কার করেন স্যার হ্যামিল্টন। দেখো ডেল নামকরণ করেন ন্যাবলা। এই যেটাকে ডেল নামকরণ করেন কে? বিজ্ঞানী ন্যাবলা। এটার মান কি? দেখো ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই জে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা জেড কে। লিখে দেওয়া আছে। দেখো এখন গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল মনে রাখবা। দেখো গ্রেডিয়েন্ট কি করে? স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে। গ্রেডিয়েন্ট স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে। এখন বৈশিষ্ট্যগুলা কি কি? দেখো বৈশিষ্ট্য কি কি দেখা যায় কি? দেখতে পাবো ভাইয়া, দেখা যায়। দেখো বৈশিষ্ট্যগুলা কি? স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে। এক, যদি ভেক্টর রাশিতে কনভার্ট করে, দেখো ভেক্টর রাশিতে কনভার্ট করে তাহলে মানের সাথে সাথে আমাদের দিকও থাকবে। এই যে দেখো মান এবং দিক থাকে। পরে দেখো এই 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বার পয়েন্টটা সরাসরি পরীক্ষায় চলে আসে। দেখো উক্ত ভেক্টর রাশির মান এই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। এটা মনে রাখবো, এই পয়েন্টটা সরাসরি ঠাড়া মুখস্থ রাখবো। কি বলছে? উক্ত ভেক্টর রাশির মান এই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। এখন আমরা দেখো আমরা গ্রেডিয়েন্ট বের করবো কিভাবে? কোন একটা রাশির গ্রেড কিভাবে বের করব? কোন রাশির? দেখো স্কেলার রাশির গ্রেড বের করলে আমরা ভেক্টর রাশি পাবো। এখন ধরো একটা স্কেলার রাশি তোমার দিয়ে দিচ্ছে, ধরো ফাই সমান বলো 3xi প্লাস 4j, হ্যাঁ আচ্ছা 4yj দিই, 4yj প্লাস ধরো 9xy কে দিলাম, 9xy কে দিলাম। এখন কি বের করতে বলছে? এটার তোমার গ্রেড বের করতে বলছে। কি বলছে? গ্রেড ফাই কত? গ্রেড ফাই সমান কত হবে? এটা বের করতে বলছে। কি করবা? দেখো ওই যে নেবলা আছে না, নেবলার সাথে তুমি করবা জাস্ট এটাকে বাংলা গুণ করে দিবা, বাংলা গুণ। এখন নেবলার মান কি? ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা এক্স আই ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই জে ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা জেড কে। এটা আমাদের নেবলার মান। বুঝছো? এখন এর সাথে আমরা কি করব? এর সাথে কি করবো? দেখো এই ফাইটা গুণ করে দিব। এখন ফাইয়ের মানটা, এই যে মানটা দেওয়া আছে, এই যে মানটা, এটাকে তুমি হুবহু এখানে ইনপুট করে দিলা। বুঝছো? এখন আমি বিশ্বাস করে নিলাম তোমরা ডিফারেন্সিয়েশন মেইন যে সূত্রটা সেটা পারো, মানে এই সূত্রটা তোমরা পারো। দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কি হয়? এন এক্স এন মাইনাস ওয়ান। এই সূত্রটা তোমরা পারো, আমি বিশ্বাস করে নিলাম। এখানে এমন কেউ নেই হয়তো যারা ম্যাথ স্কিপ করছে টোটালি, তারা হয়তো নাও পারতে পারো। জাস্ট এই জিনিসটা তোমরা পারো। ডিফারেন্সিয়েশন একদম প্রথম যে সূত্রটা সেটা, এটা বুঝতে পারছো ভাইয়া? দেখো তাহলে ওই সূত্র তুমি যদি জানো তাহলে কি করবা? দেখো তাহলে কি করবো? এই যে প্রথমে এটা দ্বারা আমি লিখে দিচ্ছি। দেখো ডেল্টা ডিভাইড বাই ডেল্টা এক্স, এই যে রাশিটা যা ছিল, এই যে এই টোটালটা আর কি এখানে লিখে, এখানে আই প্লাস দেখো ডেল্টা ডিভাইড বাই ডেল্টা ওয়াই। দেখো এই যে রাশিটা আবার এখানে ইনপুট করবো, যে
টোটালটা কিন্তু আমি আবার বলি, এই যে রাশিটা ছিল ফাইভ, এই ফাইভ টোটাল রাশিটাকে তুমি একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, একবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। দেখো ডেল্টা ডিভাইড বাই ডেল্টা জেড, ওই যে ফাংশনটা ইন্টু কে, বুঝতে পারছো? এখন দেখো তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আই জে কে কিন্তু থেকেই যাচ্ছে। এখন আই জে কে থাকার অর্থ কি? আই জে কে থাকার অর্থ হচ্ছে রাশিটা ভেক্টর রাশি হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে দেখো স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে কে? গ্রেডিয়েন্ট। বুঝাতে পারছি? এখন এই জিনিসটিকে আমার দেখাই দিতে হবে ডিফারেন্সিয়েশন কেমনে করতে হয়। পারবো না? দেখো এক্স এর সাপেক্ষে করলে এখানে কত আসবে? 3। এখানে করো ওয়াই এর সাপেক্ষে কত আসবে? হ্যাঁ এখানে কথা একটা দেখাই দিই। দেখো আমি একটা দেখাই দিই। হ্যাঁ ধরো এখানে একটু দেখে আমি পরে মিশাই দিব। দেখো ধরো এক্স এর সাপেক্ষে করবো আমরা ডেল্টা ডিভাইড বাই ডেল্টা এক্স, ওই রাশিটা মান বসাবো এখানে 3x প্লাস 4y প্লাস 9xy, বুঝছো? এখন এই রাশিটাকে আমরা এক্স এর সাপেক্ষে করব। এক্স এর সাপেক্ষে যখন করব, এক্স ছাড়া বাকি সবগুলাই আমাদের কি? কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আমি এক্স এর সাপেক্ষে করি তাহলে 3টা ধ্রুবক সামনে আসলো, এক্স এর সাপেক্ষে এক্স এর করলে কত হয়? 1 হয়, 1 প্লাস দেখো এক্স এর সাপেক্ষে করতেছি, এই রাশিটা কি এক্স আছে? নাই, তার মানে 0 প্লাস এক্স এর সাপেক্ষে এখন এখানে করবো, এখানে কি এক্স আছে? হ্যাঁ, তাহলে এক্স ছাড়া বাকি যারা আছে 9y, এটা হচ্ছে আমাদের কি? কনস্ট্যান্ট। এখন এক্স এর সাপেক্ষে এক্স এর করলে কত আসবে? 1 আসবে, বুঝছো? এর সাথে কি ছিল আমাদের? এই যে আই গুণ ছিল আই। এই সেম ভাবে পরেরটাকে তুমি ওয়াই এর সাপেক্ষে করবা, তারপরে কি জেড এর সাপেক্ষে করবো। এখন ওয়াই এর সাপেক্ষে করলে দেখো এই যে এখানে ওয়াই আছে? নাই, তার মানে 0। এখানে ওয়াই আছে? হ্যাঁ, তাহলে কত আসবে? এখানে 4। এখানে ওয়াই আছে? হ্যাঁ আছে, 9x আসবে। আমি বুঝাতে পারছি তোমাদের? বুঝছো কেমনে করতে হবে? ওকে, আসো 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 করে আসো। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া ছিল। এখন দেখো ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স হচ্ছে দেখো স্কেলার রাশি, প্রথমে বলছিলাম ডট গুণফল গুলা কি হয়? স্কেলার রাশি হয়। তার মানে এটা যেহেতু স্কেলার রাশি হচ্ছে, তার মানে অবশ্যই আমরা কি করব? নেবলার সাথে ডট গুণফল করব। নেবলার সাথে ডট গুণফল করব। এখন নেবলা তো তোমরা চিনোই। এখন একটা ভেক্টর রাশি তোমাদের দেওয়া থাকবে, যে কোনো একটা ভেক্টর রাশি দেওয়া থাকবে, এর সাথে আমরা ডট গুণফল করব। এখন ডট গুণফল করার নিয়ম কি? আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ, জে এর সহগের সাথে জে এর সহগের গুণ, কে এর সহগের সাথে কে এর সহগের গুণ। এখন এই ভেক্টরটা দেখো যেটা দিয়ে দিচ্ছে আর কি, 3xi প্লাস 2yj প্লাস 7zk, একটা ভেক্টর রাশি। এখন এটার সাথে যদি আমরা নেবলার ডট গুণফল করি তাহলে দেখো নেবলার মানে কি? ডেল্টা বাই ডেল্টা এক্স আই লিখে দিচ্ছি। দেখো ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ডিভাইড বাই ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা ডিভাইড বাই ডেল্টা জেড কে, এটা তাই না? এখন ডট গুণফল কি করব? আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ। এখানে আয়ের সহগ কে? এই যে এতটুকু। এখানে আয়ের সহগ কে? 3x। তাহলে এটার সাথে আমরা 3x গুণ করব। এখানে জের সহগ কে? এতটুকু। এটার সাথে আমরা কি করব? 2y গুণ করব। এটার সাথে কি করব আমরা? বলো তো? 7z গুণ করব। তারপরে আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিয়ে জাস্ট ম্যাথটা করে ফেলবো। বুঝছো? পারবা? পারা উচিত। এখন আসলে দেখো শর্ত কি? শর্ত কি? এই যে ডাইভারজেন্স আমরা করতেছি, এই ডাইভারজেন্সের মান যদি 0 হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি হবে সলিনয়েডাল। এখন এই ডাইভারজেন্সের মানটা যদি পজিটিভ হয়, আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। এখন আয়তন বাড়ার অর্থ কি বোঝাচ্ছে? দেখো আয়তন বাড়ার অর্থ বলছে এরকম, চিত্রটা এরকম হয়। হ্যাঁ, চিত্রটা এরকম হবে। দেখো মানে ছড়াই যাচ্ছে। এখন যদি নেগেটিভ হয়, ডাইভারজেন্সের মান যদি নেগেটিভ হয় তাহলে আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। এখন আয়তন কমার অর্থ কি? দেখো এরকম। অনেক সময় চিত্র পরীক্ষা চলে আসে তো এটা। আর সলিনয়েডাল মানে চিত্রটা কেমন? সলিনয়েডাল এরকম। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো কার্ল কি? নেবলার সাথে একটি ভেক্টর রাশির ক্রস গুণফল করতে হবে। প্রথমটা কি করছিলাম? গ্রেডিয়েন্ট, জাস্ট বাংলা গুণ, নর্মাল যে গুণটা করি সেটা। পরে কি করছিলাম? ডাইভারজেন্সের ডট গুণফল। এখন কার্লে করব আমরা কি? ক্রস গুণফল করব। বুঝছো? এখন দেখো কোন ভেক্টর রাশির কার্লের নতিমাত্রা বা ডাইভারজেন্স 0 হয়, ইম্পর্টেন্ট একটা লাইন চলে আসে পরীক্ষায়। কোন ভেক্টর রাশির কার্লের নতিমাত্রা, এখন কার্ল মানে কি? ক্রস গুণফল। এই যে দেখো এতটুকু মানে কি? কার্ল বোঝাচ্ছে না? ক্রস গুণফল। এই ক্রস গুণফলের সাথে ডাইভারজেন্স করবো। ডাইভারজেন্স মানে কি? ডট গুণফল। দেখো কোন ভেক্টর রাশির কার্লের ডাইভারজেন্সটা হবে 0 বা কার্লের নতিমাত্রাটা হবে 0। এই জিনিসটা তোমরা একদম মুখস্থ রাখবা, মনে রাখবা। সরাসরি এটাই দেই, শর্তটাই দিয়ে দেই অপশনে। বুঝছো? এখন দেখো শর্ত কি? কার্ল যদি আমাদের 0 হয়, কার্ল 0 মানে কি? দেখো নেবলা ক্রস যে ভেক্টর দেওয়া থাকবে তার মান 0 আসবে, সেক্ষেত্রে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। কার্ল যদি
জিরো না হয়, দেখো জিরো না হয়, দেখো কার্ল যদি জিরো না হয় তাহলে কি হবে, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। জিরো হলে কি হবে, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। আর কার্ল নট ইকুয়াল টু জিরো হলে কি, ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। কার্ল জিরো হলে ঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, কার্ল নট ইকুয়াল টু জিরো হলে কি, ঘূর্ণনশীল অসংরক্ষণশীল। লেখা আছে দেখো, কার্ল পজিটিভ হলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর কার্লটা যদি নেগেটিভ হয় ক্লকওয়াইজ ঘুরবে। দেখো এটাই ছিল, এই পর্যন্ত ছিল আমাদের কনসেপ্ট। বলতো ক্লিয়ার কিনা কনসেপ্ট? এই অধ্যায়ে যতগুলো কনসেপ্ট পড়াইছি সব ক্লিয়ার কিনা তোমাদের, বলো তো ক্লিয়ার কিনা। দেখো এখন আমরা চলে যাবো কোয়েশ্চেন সলভে। বলো তো ভাইয়া সবকিছু বুঝতে পারছো কিনা, বলো তো, বলো বুঝছো, বলো তো বুঝতে পারছো তোমরা? বুঝা গেছে? আমি এখন কোয়েশ্চেন সলভে চলে যাবো। দেখো একটু জানাও বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা একটু জানাও। বুঝতে পারছো ভাইয়া? ওকে আসো আমরা কোয়েশ্চেন সলভ করি। দেখো দেখো আমরা এখন কোয়েশ্চেন সলভ করবো। দেখো ভাইয়া তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। এখন দেখো, এখন ভাইয়া দেখো আমি যে কোয়েশ্চেনগুলো সলভ করাবো, হ্যাঁ আমি কোয়েশ্চেন করার আগে তোমরা সলভ করবা। আমি আশা করি তোমরা, আমি করার আগে তোমরা উত্তর দিবা, আমি করে ফেলার আগে তোমরা উত্তর দিবা। ওকে আসো দেখো, দেখো এখন দেখো এই অধ্যায়ে আমরা কোয়েশ্চেন সলভ করবো। দেখো প্রথমটা দেখো, এ ও বি ভেক্টরের মান, এ ও বি ভেক্টরের মান যথাক্রমে এত এত, এ ডট বি জিরো হলে এ ও বি ভেক্টরের মধ্যে কোণ কত? বলতো ডট গুণফল জিরো বলছে, কোণ কত? মান যেটাই হোক, যখন ডট গুণফল জিরো হয় মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। করার দরকার আছে? কত কবে আসছে এটা? দেখো 23-24 আসছে, 23-24 আসছে, সহজ না? দেখো আসো পরে কোশ্চেন আসো। দেখো তোমরা উত্তর করবা, আমার আগে তোমরা উত্তর করবা। দেখো কি বলছে, দুটি বলের লব্ধির মান এত এবং এত যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি ও 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? দেখো কৃষি গুচ্ছে আসে এখন পর্যন্ত সবচেয়ে স্ট্যান্ডার্ড বা সবচেয়ে মানে একটু ট্রিকি কোশ্চেন বা একটু বড় কোশ্চেন যদি বলতে চাও তাহলে এটা ভেক্টরে, বুঝছো? কৃষি গুচ্ছে আসা কি বলছে, দুটি বলের লব্ধির মান এত এবং এত যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি ও 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, যখন বল দুটো 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে তখন লব্ধি কত হবে? এখন দেখো এই যে লব্ধিটা পাইছি আমরা, হ্যাঁ দেখো এই যে লব্ধিটা পাইছি, এই লব্ধিটা কখন পাইছি? যখন কোণটা আমাদের 60 ডিগ্রি। এই যে লব্ধিটা পাইছি এটা কখন পাইছি? যখন কোণটা আমাদের 120 ডিগ্রি, বুঝছো? এখন বের করতে বলছে আমাদের কি, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত হবে। আমাদের আসো লব্ধির ফর্মুলায় আসো। দেখো আমরা কি জানি, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। হ্যাঁ এটার মান, এটার মান কত দিচ্ছে বলো তো ভাইয়া? এটার মান দিচ্ছে আমাদের কত? 2√37, বুঝছো? আমি যদি স্কয়ার করে দেই, স্কয়ার করে দিই, দেখো কি আসে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ
কজ আলফা এটা সমান কত হয় বলতো ভাইয়া 4 গুণ কত 37, রাইট? 4 গুণ 37। এখন এই গুণফলটার মান কত বলতো? 4 7 28 8 আমাদের হয় থাকে 2, 3 4 12 আর 2 কত 14, 148। ওকে, পরেরটা আসো। এখন এই যখন এটা একটা পাইলাম, এখন পরেরটা আসো, যখন আমাদের 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আচ্ছা একটু ওয়েট ভাই, দেখো আমরা তো থিটার মানটা বসাই নাই, থিটার মানটা বসাই দাও। এখন থিটার মানটা কত আমাদের? আচ্ছা একটু দেখো, থিটার মানটা বসাই দাও। থিটার মানটা যেহেতু দেওয়া আছে আমাদের cos, দেখো cos 60 ডিগ্রি। এখন cos 60 এর মান কত বলতো? হাফ না? হাফ। এখন এই যে হাফ, এখানে হাফ আর এখানে হাফ কেটে যায় না? হ্যাঁ, 2pq ইন্টু হাফ। এখন এই টু কেটে যায় না ভাইয়া? যায়। আমাদের থাকে কি আলটিমেট দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পিকিউ সমান কত? 148। বুঝতে পারলা? তাহলে একটা ইকুয়েশন আমরা পাইলাম, এটাকে আমি একটা ইকুয়েশন দিলাম 148। পরে আসো, দেখো এখন আমাদের কোণ হচ্ছে 120 ডিগ্রি, এক্ষেত্রে লব্ধি কত? এটাকে আর ওয়ান বললাম, আর টু তাহলে কত দেখো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফার মান কত? 120 ডিগ্রি। এটা সমান কত দেওয়া আছে আমাদের? 2√13। এখন দেখো এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসে দেখো, মানটা বসাই দিই, ধরো স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো cos 120 এর মান কত? মাইনাস হাফ। তাহলে এই হাফ এই টু কেটে গিয়ে আমাদের কি আসবে? মাইনাস পিকিউ আসবে। মাইনাস পিকিউ সমান কত? এখানে দেখো 4 গুণ 13, এটা সমান কত? 3 4 12 2 হাতে আমাদের থাকে কত? 1, 4 কে 4 আর 5। এটাকে আমি দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এটাকে দিলাম কত ভাইয়া? 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো এই পাশে ছোট করে দেখাই, দেখো এখন 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন আমি যদি যোগ করি, 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করব, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ সমান 148। হ্যাঁ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ এটা সমান কত? 52। এখন দেখো, এখন যদি যোগ করে ফেলি আমরা, লেখি দেখা যায় এটা রুটটা দেখা যায় ভাইয়া? রুট লেখাটা হ্যাঁ দেখা যায়। দেখো এখন তাহলে এই পিকিউ কেটে যায় না? এখন এখানে কি থাকে আমাদের? দেখো কি থাকে বলো তো, 2 কমন নিলাম, 2 ইন্টু দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লেখা যায়? হ্যাঁ যায়। এটা সমান কত? এখানে যোগ করলে কত আসবে? 200 আসবে। এখন এই দুই দিয়ে তোমরা ভাগ করে দিই, তাহলে কি আসে আমাদের? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত? 100, তাই না? এখন এটাকে আমরা রুট করবো, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 100 আসছে। এখন এটাকে যদি রুট করি, কই লিখবো? এখানে লিখি, দেখো আমাদের আসছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 100। এই সবটা তোমাদের খাতায় রাখো। হ্যাঁ, এখন এটাকে আমি রুট করে দিব, দেখো রুট করলে কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত? 10। এখন দেখো এই জিনিসটা তোমাদের কি পরিচিত মনে হয়? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 10, মানে এই জিনিসটা কি তোমাদের পরিচিত মনে হয়? যখন দুটা ভেক্টর লম্ব বরাবর ক্রিয়াশীল হয় তখন তাদের লব্ধির মান কি? রুট ওভার ভেক্টর দ্বয়ের বর্গের যোগফলের সমান। তাহলে এটাই কি আমাদের 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীলের লব্ধি বোঝাচ্ছে না? তাহলে এই জিনিসটারই মান আমরা পাইছি না 10? হ্যাঁ, তার মানে এটাই আমাদের উত্তর। তুমি কি প্রশ্নটা বুঝছো? বুঝতেছো তোমরা? বুঝতে পারছো? বলো তো। আগের অনেককে দেখি, সুমাইতা, জারিন, তাসনিম। ওকে, আসো পরে কোশ্চেন আসো। দেখো কি বলছে, দেখো 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আচ্ছা, বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। অজানা বলটির মান কত? প্রশ্ন কি বলছে দেখো, 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ওকে, দেখো বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আমি ধরে নিলাম অজানা বলটা হচ্ছে আমাদের পি, আর লব্ধি যেটা সেটাকে বললাম আমি কত? আর। দেখো এই লব্ধি অজানা বলের সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল। দেখো
এখন কি বলছে, অজানা বলটির মান বের করতে বলছে। এখন অজানা বলটির মান বের করতে বলছে, আর কি কিছু দিয়ে দিচ্ছে আমাদের। দেখো 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে দেখো এই অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল কে? এটাকে আমি কিউ বললাম, এটাকে 10 নিউটন বললাম। আমাদের বের করতে বলছে এই অজানা বলটার মান কত হবে সেটা। আমাদের দেখো তো ভাই লোভ দেখি দিয়ে দিছে, দেয় নাই। দেখো এটা আমরা কত পাইছি, 90 পাইছি। বের করতে পারবো? দেখো তো, দেখো তো পারবা কিনা দেখি, করো তো দেখি, তোমাদের কমেন্ট দেখি, বলো, করো 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 দেখি, একটু বসি, করো। উত্তর করো, ফার্স্ট উত্তর করো ভাইয়া, দেখো। হয়েছে হয়েছে দেখি। এই তোমার কি ক্লাসে নাই? কমেন্ট আসে না কেন? কমেন্ট দেখতে পাই না? ডি বলছো অনেকে, আমি দেখি করে দেখি। দেখো এখন দেখো আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করি। দেখো তো ট্যান থিটা সমান কি বলতো, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাই তো? এখন অ্যাঙ্গেলটা কার সাথে বলো তো ভাইয়া? অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে। তাহলে পি নিচে সিঙ্গেল, বলে কি কিউ সাইন আলফা। এখন আলফার মান কত? এটা আলফা না, আলফার মান হচ্ছে 120 ডিগ্রি ডিভাইডেড বাই কিউ কজ 120 ডিগ্রি। এখন দেখো টেন, এই থিটার মান কত? এটা থিটা, এটা আলফা। এখন থিটার মান কত? 90। এখন টেন 90 মান কত? 1/0, তাই না? 1/0। তাহলে কি হবে এখানে উপরে কিউ সাইন 120 রাখলাম, নিচে কি বলো তো, কিউ এর মান তো দেওয়া আছে আমাদের। আচ্ছা লিখি একটা লাইন, পি প্লাস কিউ কজ 120 সমান, দেখো এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, আর গুণন। তাহলে কি আসে আমাদের? দেখো পি প্লাস কিউ এর মান 10 বসালাম ইন্টু কজ, আচ্ছা কজ 120 মান কত? -হাফ ইন্টু -হাফ, এটা সমান কত? 0। বুঝতে পারছো? আমাদের পির মানটা বের করতে হবে। তাহলে কত দেখো তো, এখানে গুণ করো, পি -5 সমান 0, অর্থাৎ পি সমান 5, পি সমান 5। বুঝতে পারছো ভাইয়া? পি সমান 5। অনেকে উত্তর করছো, ঠিক আছে। পরে আসো, কি বলছো দেখো, দুটি সমমানের ভেক্টর পি সমান কিউ একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তাহলে আর লব্ধি আর কত? যে কোনো একটা ভেক্টরের মানের সমান। তাহলে মধ্যবর্তী কোণ কত? ওই যে শুরুতে আলোচনা করছিলাম, মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। পরে আসো, দেখো কি বলছে, দুটি লব্ধির মান এত, বল দুটির মধ্যে ছোট বলটির মান এত, একটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? তাই এই যে কোশ্চেনটা করালাম, এর আগের কোশ্চেন যেটা, এই যে দেখো এই কোশ্চেনটা মোটামুটি সিমিলার, কিন্তু এই যে এই কোশ্চেনটা কিন্তু মোটামুটি সিমিলার, কিন্তু ওখানে একটু পার্থক্য আছে। দেখো একটু পার্থক্য আছে, পার্থক্যটা কোথায়? কি বলছে দেখো, দুটি লব্ধির মান, আচ্ছা দুটি বলের লব্ধির মান, এখানে দুটি বল হবে, হ্যাঁ, দুটি বলের লব্ধির মান হচ্ছে এত। বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন। একটি লব্ধি, আচ্ছা আচ্ছা একটি না, এটা এটি, এটি হচ্ছে এটি, হ্যাঁ, এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়াশীল। ছোট বলটা লম্ব বরাবর ক্রিয়াশীল কার? লব্ধির। তখন এটা লব্ধি আর, আর এর মান হচ্ছে আমাদের কত? লব্ধি মান হচ্ছে 40 নিউটন, হ্যাঁ 40 নিউটন। আর ছোট বল হচ্ছে আমি বললাম পি, এটার মান হচ্ছে আমাদের কত? 30। এটা আমাদের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আর ধরে নাও বড় বলটা এদিকে যাচ্ছে, আমাদের বের করতে বলছে এই বড় বলটার মান, বড় বলটার মান আমাদের বের করতে বলছে। দেখো আমি কেমনে করব, আমি এই পিটাকে শিফট করে এখানে নিয়ে যেতে পারি, দেখো শিফট করে এখানে নিয়ে যেতে পারি, পারি। তাহলে এটার মান কত হয়? 30, এটার মান কত? 40। তাহলে আমি কি পিথাগোরাস দিতে পারি? দেখো তো এই কোণটা কত আমাদের? 90 ডিগ্রি। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি, এটাকে আমি কিউ বলি, হ্যাঁ। তাহলে কিউ সমান কি লেখা যায় বলতো? √30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার লেখা যায় না? তাহলে কত? 3 3 900 প্লাস 1600 সমান কত? 2500। একবারে করি, 50 আসবে, 50। দেখো উত্তর কোথায়? 50। বুঝছো? ওখানে আমাদের দেওয়া ছিল নাকি, আমাদের ওখানে লব্ধির মানটা দেওয়া ছিল না, আর এই কোশ্চেনটাতে আমাদের লব্ধির মান দিয়ে দেওয়া আছে। দুটো কিন্তু ব্যতিক্রম, বুঝছো? ওটাতে লব্ধি দেওয়া ছিল না, এটাতে লব্ধি দেওয়া আছে। ওকে, পরে আসো, কি বলছে দেখো, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এত নিউটন বল দ্বারা টানা হচ্ছে। ধরুন একটা কাঠের খণ্ড, এটা আমাদের ভূমি, এই ভূমি
ভূমির সাথে যে কারের খণ্ডটা আছে ভূমির উপর, এই খণ্ডটাকে আমরা 200 নিউটন বল দ্বারা এই আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণ করে টানতেছি। বলছে কি আনুভূমিকের দিকে কার্যকরী বলটা কত, এই বরাবর যে বলটা, সেই বলটার মান কত হবে সেটা বের করতে বলছে। আমরা কি জানি, আমরা কি উপাংশ দিতে পারি না এখানে, দেখো পারি, যার সাথে অ্যাঙ্গেল সেদিকে কজ হয়, তাহলে 200 কজ 60, এখন কজ 60 মান কত, হাফ, তাহলে হাফের এখানে কাটলে কত আসবে, 100 নিউটন আসবে। সহজ ছিল, একদমই সহজ। পরে আসো দেখো, এখন আমরা বিশ্ববিদ্যালয় অনুযায়ী করবো। যখন আমরা করলাম কৃষি গুচ্ছের, এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সে বাংলা করবো, তারপরে হচ্ছে সিলেক্ট করবো, পর্যায়ক্রমে সবগুলোই করে ফেলবো। তোমরা উত্তর দাও। এখনো অনেকে ক্লাসে আসো না, দেখো কি হয়েছে, কুত্তা মুত্তা গেলে কি বলো তোমরা ক্লাসে, হ্যাঁ দেখো করো, পরেটা করো। আচ্ছা কোশ্চেন আমি বের করে দিই, পড়ো তো দেখি, করো দেখি। করো, কি বলছে দেখো, এর মান কত হলে, এর মান কত হলে এই যে একটা ভেক্টর, তারপরে হচ্ছে এ একটা ভেক্টর, ভালো করে দেখাই, দেখো এর মান কত হলে এই ভেক্টরটা, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা তিনটে একই সমতলে থাকবে। দেখো এর মান কত হলে ভেক্টর তিনটে একই সমতলে থাকবে, করো তো দেখি। বলছিলাম না তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি, তাদের দ্বারা গঠিত নির্ণায়কের মানটা শূন্য হবে। তাহলে এর দ্বারা গঠিত নির্ণায়ক কি বলতো ভাই, তিনটা দ্বারা, দেখো এখানে কত 2 1 -1, হ্যাঁ তারপর এখানে কত 3 -2, একটু স্পেস দিয়ে লিখি, সুন্দর করে লিখি, -2, এখানে কত বলতো 4, তারপর এখানে কত 1 -3, এখানে কত a, এটা সমান 0। এখন কি বলছে, এর মানটা বের করতে বলছে। এখন এই নির্ণায়কের মান তোমরা বের করতে পারবো না, ম্যাট্রিক্সে করছো না, এখন সেই নির্ণায়কের মান থেকে তুমি এর মানটা বের করতে পারবো না, বলো তো এর মানটা বের করতে পারবো না, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। পড়ে আসো দেখো, দেখো পড়ে আসো দেখো, একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, কি বের করতে বলছে, বেগ, কত বেগে চললে এত বেগে বৃষ্টির ফোঁটা থেকে তার, আচ্ছা ফোঁটা তার গায়ে এত ডিগ্রি কোণে পড়বে। আচ্ছা দেখো প্রশ্নটা কি বলছে, একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, আরোহীর মানে ব্যক্তির বেগ বের করতে বলছে, বিমান, বৃষ্টির বেগ দেওয়া আছে বিরাইন, আমাদের দেখো থিটাও দেওয়া আছে, আমরা সূত্র কি দিব, tan থিটা বা tan 45 ইকুয়ালস টু, নিচে কি বৃষ্টির বেগ কত 6, উপরে কি ব্যক্তির বেগ বের করবো আমরা। এখন tan 45 এর মান কত 1, তাহলে vm ইকুয়ালস টু এটা, আচ্ছা তাহলে আমাদের vm কত আসে বলতো 6, বুঝতে পারছো 6। পরে আসো দেখো কি বলছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক এত, সেই বিন্দুর স্থানাঙ্ক এত হলে ভেক্টরটির মান কত। আমি একটু আরো সুন্দর করে বললাম, ভেক্টরটির মান এক্স ওয়াই তলে কত বা ওয়াই জেড তলে কত, তোমরা করবা এটা কত, হোমওয়ার্ক আমি শুরুতেই বলে দিছিলাম কি করবো আমরা, বলতো ধরো কি বের করতে বলছে, এটাকে বললাম আমি পি বললাম, এটাকে বললাম কিউ, তাহলে কি করবো, পি কিউ আগে বের করে নিব। কি করবো, কিউ এর আয়ের শক থেকে ওখানে আয়ের শক বিয়োগ, যে থেকে যে বিয়োগ, কে থেকে কে বিয়োগ, তারপর কি করবো, যখন ভেক্টরটা পেয়ে যাবা তারপরে তুমি ওয়াই জেড তলে মানটা বের করবে। হোমওয়ার্ক করে রেখো, হ্যাঁ পারবো। পরে আসো দেখো, আচ্ছা ভেক্টর তিনটি একই সমতলে হওয়ার শর্ত কি, দুটার ক্রস গুণফলের সাথে আবার ভেক্টর ডট গুণফল থাকবে। দেখো তো এই যে দেখো প্রথমটাই, দুটার ক্রস গুণফলের সাথে আরেকটা কি ডট গুণফল, সহজ কোশ্চেন এগুলো আসে দেখছো। দেখো কঠিন কিছু আসে বলো তো ভাই, কৃষিতে কঠিন কোনো কোশ্চেন আসলে কিন্তু তুমি যত দ্রুত সলভ করতে পারবা ততই তোমাদের চান্স পাওয়ার হারটা বেড়ে যাবে। মানে সহজ কোশ্চেন গুলো যেন ভুল না হয় সেই জিনিসটা তোমাদের নজর রাখতে হবে, বুঝতে পারছো। দেখো করো, এটা করো দেখি, করো 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 11 নম্বরটা করো, তোমরা উত্তর করে নাম্বার দিয়ে করো। হ্যাঁ দেখো, দুটি দিক রাশির বৃহত্তর বলের মান, বৃহত্তর মান বল মানে কি, পি প্লাস কিউ সমান 14,
ক্ষুদ্রতম মান পি মাইনাস কিউ সমান কত 2 বের করতে বলছে কি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধি কত। তুমি প্রথমে পি কিউটা বের করো, দেখো পি কত আসবে বলো তো, পি কত আসবে 8, পি 8 আসবে, কিউ কত আসবে, কি কত আসবে বলো তো 12 6। দেখো পি কিউ তুমি পেয়ে গেছো, এখন তুমি লব্ধি বের করতে পারবে না। লম্ব হলে সূত্র কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে কত 1864 প্লাস 636, তাহলে কত আসে দেখো তো, কত আসে 36 আর 4 কত, এই কত 40 এর শূন্য হাতে আমাদের কত, 6 আর 4 10 এর শূন্য হাতে 1 3 3 আর 1 10 10 10 আছে অপশনে 10। ওরা শুধু দেখো কি বলছে, একটা ভেক্টর বি একটা ভেক্টর দিছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। কি করবা, ডট গুণফল করবা, করো টুয়াইস এম করো প্লাস 6 করো মাইনাস 50 সমান 0। ওকে, এখন কি করবো আমরা, টুয়াইস এম ইজিক্যালস টু, এটা পার করে দিই পাশে, 50 থেকে 6 বাদ দাও কত হয় 44, 44টা মাইনাস ছিল বেশি কি হবে বলতো প্লাস 44, তাহলে এম কত 22। এটা সহজ জিনিস না, এটা পারো তোমরা, জাস্ট রিভিশন করাচ্ছি আর কি। কোন ধরনের কোয়েশ্চেন আসে সেটা তোমরা দেখো, গেলে পরীক্ষায় আসবে। দেখো দুটি ভেক্টরের স্কেলার গুণফল এত, ভেক্টর গুণফল এত হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। স্কেলার গুণফল মানে কি ডট গুণফল, ভেক্টর গুণফল মানে কি ক্রস গুণফল। এখন কি দেওয়া আছে আমাদের, এ ডট বি দেওয়া আছে কত, এ ডট বি সমান কত, আচ্ছা এবি সাইন থিটা লিখি আমি, এবি কস থিটা, আমি ডট গুণফল সূত্রটা দিই, এবি কস থিটা সমান কত 15, এবি সাইন থিটা, এটা কি ক্রস গুণফল না, এটা দেওয়া আছে আমাদের কত 5√3। আমাদের মান বের করতে বলছে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন 2 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, 2 ভাগ 1 কত আসবে বলো তো, এবি সাইন থিটা ডিভাইডেড বাই এবি কস থিটা, পাশে কি থাকবে 5√3 ডিভাইডেড বাই 15। এখন ভাগ করো, √3 ডিভাইডেড বাই কত 3, তাই না 3। এখন দেখো এখানে এবি এবি কাটা, এখন সাইন বাই কস মানে কত 10, তাহলে tan থিটা ইজিক্যালস টু, দেখো এখানে 3 মানে কি √3 ইনটু √3, তাহলে √3 কেটে গেলে থাকলে আমাদের কি হলো 1/√3। এখন কত ডিগ্রি মান 1/√3 হলো 30, তাই না। ওকে, পরে আসো দেখো কি বলছে, এত বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে, এটা করা লাগবে আমার বলো তো, এটা করা লাগবে। বিমানের মান কত 4, এটা কত 4 কত, তাহলে কত আসে আমাদের tan থিটা সমান কত 1। এখন tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1। এত সহজ কোশ্চেন আসে, তোমরা বুঝতে পারতেছো, দেখো এত সহজ কোশ্চেন আসে, কিন্তু ইদানিং একটু ট্রিকি হয়। এই কোশ্চেন গুলো আমাদের কৃষিতে আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। কঠিন কিছু বলো তো ভাইয়া, কঠিন কিছু না। পরে আসো, দেখো এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, করা লাগবে আমার, রিপিট হয়েছে কোশ্চেন সেম টাইপের। দেখো পরে আসো কি বলছে, এর কোন মানের জন্য এ ও বি ভেক্টর সমান্তরাল হবে, যেখানে এ ভেক্টর এত বি ভেক্টর এত। সমান্তরালের শর্ত কি ছিল, আয়ের সহগের অনুপাত সমান জে এর সহগের অনুপাত সমান কে এর সহগের অনুপাত। দেখো আয়ের সহগ কত, ওখানে 5, এখানে কত 15, মানে আয়ের সহগ কত 2, এখানে কত এ। আর আমার করা লাগবে না, দেখো এখান থেকে করতে পারবো 1/3 সমান কত 2 ডিভাইডেড বাই এ, অর্থাৎ a ইকুয়ালস টু 6। কই, এই যে দেখো, তোমরা চাইলে কিন্তু এটাও করতে পারতা, দেখো 3 ডিভাইডেড বাই কত 9, তুমি চাইলে এতটুকু নিয়েও করতে পারতা, এটা নিয়েও করতে পারতা। আমি করছি কি এই প্রথমটা নিয়ে করছি, তোমার ইচ্ছা তুমি প্রথমটা নিয়ে করবা নাকি পরেরটা নিয়ে করবা, বুঝছো ভাইয়া। পরে আসো দেখো কি বলছে, এখন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কি কোশ্চেন সেটা দেখবো। দেখো কি বলছে, দুটি ভেক্টরের স্কেলার গুণফল এত, ভেক্টর গুণফল এত, মধ্যবর্তী কোণ কত। একটু আগেই করছি। পরে আসো কি বলছে, দেখো ভেক্টর রাশির মান 10 একক, আচ্ছা হলে এত ডিগ্রি কোণে এর উপাংশের মান কত। এত সহজ কোশ্চেন দিলে সমস্যা হয়। দেখো 10 উপাংশ, এদিকে কোণ কত 60, তাহলে এদিকে উপাংশটা কত tan cos 60। এখন cos 60 মান কত হাফ, তাহলে উত্তর আসবে কত আমাদের 5। অনেক সহজ কোশ্চেন দেখছো। দেখো কি বলছে, এত বেগে দৌড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি থেকে রক্ষা পাইতে কত কোণে ছাতা ধরতে হবে, সেম জিনিস। পরে আসো দেখো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কি বলছে, দেখো এ এত, হ্যাঁ আচ্ছা এত বিন্দুতে কি বলছে ডাইভারজেন্স কত হবে সেটা বের করতে বলছে। এটা সুন্দর কোশ্চেন। দেখো আমরা কি করব,
ডেল্টা ডিভাইডেড বাই, আচ্ছা কালার টাইম চেঞ্জ করি, দেখো দেখা যাচ্ছে না তো, ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা জেড কে। এটা কি বলতো ভাইয়া, কিসের মান এটা? নেবলার মান। এর সাথে আমরা কি করব, এই রাশিটা কি গুণ করে দিব, 3xyzi প্লাস ব্র্যাকেট না দিই, দেখো ব্র্যাকেট না দিই, প্লাস 2xy স্কয়ার জে, আবার ব্র্যাকেট দিলাম, প্লাস মাইনাস ছিল মাইনাস এক্স স্কয়ার ওয়াই জেড কে। এখন এই জিনিসটা আমাদের কি করতে হবে বলতো, এটা কিন্তু আমাদের কি করতে বলছে, এটা করতে বলছে না, ডাইভারজেন্স করতে বলছে না, হ্যাঁ করো। এখন ডাইভারজেন্সের নিয়ম কি বলতো, আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ করবো, কেন? ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণফল। এখন দেখো এখানে আয়ের সহগ কে, ডেল্টা বাই ডেল্টা এক্স, এখানে আয়ের সহগ কে 3xy জেড প্লাস এখানে কত জে এর সহগ, এখানে জে এর সহগ 2xy স্কয়ার প্লাস এখানে কে এর সহগ ডেল্টা ডিভাইড বাই ডেল্টা জেড, এখানে কে এর সহগ কে বলতো ভাইয়া মাইনাস এক্স স্কয়ার ওয়াই জেড। এখন তোমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, দেখো এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, যখন এক্স এর সাপেক্ষে করবো বাকিগুলো কি কনস্ট্যান্ট, তাহলে বাকিগুলো সামনে নিয়ে আসো 3yz। এখন এক্স কে সাপেক্ষে এক্স এ করলে আসবে আমাদের 1, লিখলাম না, প্লাস ওয়াই এর সাপেক্ষে করবো, ওয়াই এর সাপেক্ষে যখন ওয়াই কে করবো তখন বাকিগুলো কি কনস্ট্যান্ট, সামনে নিয়ে আসো। এখন এর সাপেক্ষে করলে কত আসবে, 2y আসবে, তাহলে আমি একবার লিখি 4xy, বুঝছো এটা? দেখো 4xy, বুঝছো? এখন এখানে করবো, দেখো যখন জেড এর সাপেক্ষে করবো, জেড ছাড়া বাকি সবগুলো কি কনস্ট্যান্ট, তাহলে সামনে নিয়ে আসো, দেখো এক্স স্কয়ার ওয়াই কে আমি সামনে নিলাম, এখন জেড এর সাপেক্ষে জেড কে করো কত আসবে, 1 আসবে, এটা আমাদের ফাইনাল লাইনটা চলে আসলো। এখন দেখো এত 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 বিন্দুতে এই কথার অর্থ হচ্ছে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। এখন এই মানগুলো আমরা বসাবো, দেখো এখন মান বসাও, 3 ইন্টু ওয়াই এর মান কত 1, জেড এর মান কত -1, প্লাস 4 এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত 1, মাইনাস এক্স এর মান কত 1 এর উপর স্কয়ার ইন্টু ওয়াই এর মান কত 1। এখন জাস্ট যোগ করবা, দেখো তোমরা এখানে কত আসে, দেখো -3 আসে, -3 প্লাস 4, যোগ বিয়োগ ভুল হইতে পারে, তোমরা একটু মিলাই নিও, দেখো প্লাস 4 -1 কত আসে, তাহলে 4 3 7, 7 থেকে 1 বাদ দাও 6, উত্তর কি আছে? কি করলাম, ও সরি সরি, দেখো এখানে কিন্তু মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস, দেখো -3 প্লাস 4 -1, তার মানে কত 0, এই দেখো 0, বুঝতে পারছো? ম্যাথটা করতে পারবো না, এই নিয়মে যেটাই আসুক ডাইভারজেন্স পারবা পারবা? পারবা ভাইয়া? পরেগুলো করো, দেখো আচ্ছা কি বলছে, দুটা বিন্দু দিচ্ছে, এই কি জাস্ট ভেক্টর নির্ণয় করছে, নির্ণয় করতে বলছে, তোমার মানও বের করতে বলে নাই। আগে করছি না এরকম একটা, করছি। পরে আসো দেখো কি বলছে, কোন সামুদ্রিকে দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে বলো তো, বলো। দেখো ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের সমান, কবে আসছে এটা, 16-17 আসছে, দেখছো কত সহজ। আচ্ছা চট্টগ্রাম সি ভাষ্য, দেখো এ এত বি এত হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, পারবো না? পারবো না, দেখো দেখো আচ্ছা করো এটা তোমরা, থিটা সমান দেখো থিটা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই কি বলতো ভাইয়া এ বি। তোমরা এই সূত্র দিয়েও করতে পারো, কিন্তু আমি শর্টে করাবো। দেখো আই, দেখো প্রথমটার মধ্যে কি আছে আই, এই বরাবর, দেখো পরেরটাতে কি আছে জে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখো একটা জিনিস মনোযোগ দাও, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, এই তিনটা অক্ষ কিন্তু পরস্পর লম্ব বরাবর ক্রিয়াশীল, বুঝছো? পরস্পর লম্ব বরাবর ক্রিয়াশীল। এখন দেখো ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে সরি জে, এদিকে হচ্ছে কে, বুঝতে পারছো? এখন দেখো এটা ধনাত্মক অক্ষ, এটা কি ঋণাত্মক এক্স অক্ষ হইতে পারে না? দেখো তো এটা কি ঋণাত্মক এক্স অক্ষ হইতে পারে না? দেখো তো হতে পারে কিনা বলতো। তাহলে এদিকে যদি আই হয়, এদিকে কি আমাদের মাইনাস আই,
এদিকে কি বলতো, মাইনাস জে, এদিকে মাইনাস কে, মানে ঋণাত্মক অক্ষগুলো বরাবর আর কি। এখন দেখো এই মাইনাস আই মাইনাস জে মাইনাস এ এগুলো কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণেই ক্রিয়াশীল। এখন দেখো এই আই কোন বরাবর, এক্স অক্ষ বরাবর। এখানে আসো, দেখো জে কোন বরাবর, এদিকে, মাইনাস কে কোন দিকে, এদিকে। দেখো তিনটাই কিন্তু পরস্পর লম্ব, লম্ব হলে কত আমাদের 90। তোমরা আরো সহজ করতে পারো, দেখো ডট গুণফল। দেখো ডট গুণের মানে কি, আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ। এখানে কি আয়ের সহগ আছে? না, তার মানে কি জিরো, এরকম। এখানে কি জের সহগ আছে? না, জিরো জে প্লাস জিরো কে, মানে এখানে ডট গুণফল করলে তো তোমার জিরো আসতেছে। এই উপরেরটা যদি জিরো হয় তাহলে টোটালটা জিরো। এখন কস কত ডিগ্রি মান? আচ্ছা জিরো বলো তো, কস কত ডিগ্রি মান? জিরো। কস 90 মান জিরো। যে কোনো ভাবে তোমরা শর্ট ট্রিক দিয়ে এটা বের করতে পারো। এটা করো তো দেখি, এই প্রশ্নটা সুন্দর, দেখো এটা করো, এটা করো দেখি, এটা করো। এটা করো, দেখো কি বলছে প্রশ্নটা, কি বলছে দেখো। দেওয়া আছে সি, এ ক্রস বি সমান সি। এ এটা, এটা হচ্ছে আমাদের বি। এখন এ ক্রস বি যদি আমরা করি, দিকটা কোন দিকে? উপরের দিকে। এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, বুঝো? এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। দেখো এ ক্রস বিটা হবে সি। আবার দেখো বি ক্রস এ সমান ডি। বি ক্রস এ মানে কি? বি ক্রস এ, বি ক্রস এ দিকটা কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে। এটা হচ্ছে আমাদের বি ক্রস এ। এটা সমান কত বলছে? দেখো বি ক্রস এ মানে বলছে ডি, এটা সমান তাহলে আমাদের ডি। এখন বের করতে বলছে সি ও ডি এর মধ্যকার কোণ কত। এখন দেখো ভাইয়া, সি যাচ্ছে উপরের দিকে, ডি যাচ্ছে নিচের দিকে, আমাদের মধ্যবর্তী কোণ তাহলে কোনটা? এটা মধ্যবর্তী কোণ। এখন এই কোণটা কত? 180 ডিগ্রি। বুঝছো? বোঝা গেছে? পরে আসো, দেখো যদি এ এত হয় বি এত হয়, ভেক্টর দ্বয়, তবে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান। দেখো মধ্যবর্তী কোণ cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এবি করবা। এই কোশ্চেন গুলো আসে, বুঝছো? খুলনা কৃষি, দেখো খুলনা কৃষিতে কি আসছে, দেখো কোন ভেক্টর ক্ষেত্রে কার্লের নতিমাত্রা কত? কার্লের নতিমাত্রা কত বলতো ভাইয়া? শূন্য। শূন্য বলেন কিন্তু ভুল, হ্যাঁ শূন্য। পরে আসো, দেখো কি বলছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একটা কোশ্চেন দিয়েছে, আচ্ছা একটা কোশ্চেন দিয়েছে, হ্যাঁ কোশ্চেন গুলো আমি সিলেক্ট করে নেই আর কি। দেখো পরে আসো, দুটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান 10 একক। আচ্ছা, উহার একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি ক্রিয়া করলে লব্ধির মান ও দিক কত হবে? দেখো লব্ধির মান কত, দেখো দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান, প্রত্যেকটির মান মানে কি? পি সমান কিউ। যদি সমান মান হয়, পি সমান কিউ হয়, এবং মধ্যবর্তী কোণ যদি আমাদের আলফা 120 ডিগ্রি হয়, তাহলে আমাদের কি বলছিলাম, লব্ধি কি হবে? যে কোনো একটা বলের মানের সমান পি, তাই না? পি এর মান কত? 10। তাহলে লব্ধি হচ্ছে আমাদের 10। এখন থিটা কত হয়? থিটা কি বলছিলাম? আলফা ডিভাইডেড বাই 2 না? এখন আলফার মান কত? 120 ডিগ্রি, তার মানে কত? 60 ডিগ্রি। 10 আর 60 কই আছে? দেখো 10 আর 60, এই যে 10 আর 60, বুঝছো? পরে আসো, দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর আদি বিন্দু এত, শেষ বিন্দু এত, ভেক্টরের মান বের করো। পারবা এগুলো? আরো ঠিকই কোশ্চেন দিতে পারতো, দেয় নাই। কোন এক বিন্দুতে একই সময়ে 10 নিউটন এবং 6 নিউটন মান দুটি ভেক্টর এত কোণে ক্রিয়াশীল করলে লব্ধি কত? বাচ্চাদের ম্যাথ ভাইয়া। পরে আসো, কোনটি ভেক্টর রাশি? কোনটি ভেক্টর রাশি বলো দেখি, বলো তো কোনটি ভেক্টর রাশি? বলো বলো। তড়িৎ চালক বল এক ধরনের শক্তি, ই দ্বারা প্রকাশ করা হয়। চলো তড়িতে পড়ছো। রোধ, রোধ তো বোঝ হয়। বাধা, হ্যাঁ পরিবাহিতা, আই। দেখো তড়িৎ তা বললো আমাদের কি? ভেক্টর রাশি, বুঝছো? ওকে, আমাদের মেবি আমাদের শেষ, হ্যাঁ মেবি আমাদের শেষ। ওকে আমাদের শেষ, বুঝছো? আমাদের অধ্যায় এখানে কমপ্লিট। বলো সবকিছু বুঝতে পারছো কিনা? যা যা পড়াইছি সবকিছু বুঝতে পারছো কিনা বলো? তুমি এখন কতজন আছো দেখি? দেখো
যা যা পড়াইলাম তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা একটু জানাও, বলো। বুঝছো ভাইয়া, সবকিছু বুঝছো বলো তো, বুঝছো? তোমাদের এই অধ্যায় থেকে যে কোশ্চেন আসুক পারবা? আমি যে হ্যান্ড নোটটা দিছি, হ্যান্ড নোটটা পড়ো, সব টপিক সুন্দর করে লেখা আছে, হ্যাঁ। দেখো, তোমরা একটু জানাও ক্লাসটা কেমন লাগছে, যারা নতুন ছিল, যারা আজকে আমার ক্লাস প্রথম করলা, ওদের কাছে কেমন লাগছে বলো তো? যারা আজকেই প্রথম করলা, বলো তো ভাইয়া কেমন লাগছে? সব বুঝতে পারছো? বুঝছো সব? তোমাদের কমেন্ট দেখতে পারি না কেন আমি? আচ্ছা, তোমাদের কৃষির আগে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে শেষ করে দেওয়া হবে, সবই আর কি, রুটিন ওয়াইজ ক্লাস চলবে প্রত্যেকদিন। হ্যাঁ, তোমরা রেগুলার ক্লাসগুলো করো। এটা জাস্ট তোমাদের একটা কম্প্যাক্ট রিভিশনের মতো ধরে নিতে পারো। তোমরা সব তো পড়ছো, প্রিপারেশন নিশ্চয়, তোমাদের একটা ধারণা দেওয়া হচ্ছে কৃষিতে কোন ধরনের কোশ্চেন আসে, কিভাবে আসে, বুঝতে পারছো? পাশাপাশি আমরা কনসেপ্ট যতটুকু লাগে প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট দিব, এরকম কোশ্চেন সলভ করাবো। তোমাদের কাজ হচ্ছে দেখো, তোমাদের কাজ হচ্ছে দেখো, ক্লাস শেষে এখন যে কোশ্চেন ব্যাংক তোমাদের কাছে আছে, সেই কোশ্চেন ব্যাংক তোমরা আগে পড়ছো, কিন্তু আগে পড়ছো। তোমাদের কাজ হচ্ছে এই যে ক্লাস শেষ হলো, এখন ওই কোশ্চেন ব্যাংকটা নিয়ে তোমরা বেশি বেশি আবার প্র্যাকটিস করবা। একটা কোশ্চেন ব্যাংকে তোমার যদি 120টা কোশ্চেন থাকে, 120টা কোশ্চেন থাকে, সেখান থেকে তোমার এখন আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে তুমি বাছাই করে ধরো 40টা কোশ্চেন নিয়ে আসলা। তুমি যেহেতু প্রিপারেশন নিছো, তুমি জানো 40টা কোশ্চেন নিয়ে আসলা। কোন ধরনের 40টা কোশ্চেন নিয়ে আসবা? দেখো, যে কোশ্চেন গুলো দেখবা বারবার রিপিট হচ্ছে, যেমন আজকেই ক্লাসে দেখলা ওই যে মধ্যবর্তী কোন দিনের প্রশ্নগুলো রিপিট হচ্ছিল, তো ওই টাইপ থেকে প্রত্যেকটা টাইপ থেকে ধরো 2টা করে কোশ্চেন নিলাম। বুঝো ভালো করে, দেখো আমাদের ভেক্টরে ধরো 20টা টপিক আছে, 20টা টপিক আছে। এই 20টা টপিক থেকে তুমি সর্বোচ্চ 2টা করে নিয়ে 40টা করতে পারো, বা 3টা করে নিয়ে 7টা কোশ্চেন করতে পারো। কিন্তু ভেক্টরে দেখবা তোমার টোটাল কোশ্চেন প্রায় 200-র মতো আছে। এখন 200টা কোশ্চেন তুমি যদি ধরে ধরে সলভ করতে চাও, কত সময় লাগবে? তো এক্ষেত্রে তুমি যদি একবার কোশ্চেন সলভ করে বা দুবার কোশ্চেন সলভ করে এরকম 40টা বা 60টা কোশ্চেন আইডেন্টিফাই করতে পারো, যে 7টা কোশ্চেন সলভ করলে বা 40টা কোশ্চেন সলভ করলে তোমার ভেক্টরের উপর টোটাল একটা রিভিশন হয়ে যাবে, টোটাল রিভিশন হয়ে যাবে। মানে 7টা করলে তোমার ভেক্টরের আর কিচ্ছু বাকি থাকবে না। ছোট ছোট যে কোশ্চেন গুলো আছে সেগুলো তুমি এই 7টা করলেই করতে পারবা, সেই 7টাই বারবার করবা। শুধুমাত্র ভেক্টর না, প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে এরকম কোশ্চেন গুলো বাছাই করবা। এতে করে হবে কি, সেই দিকে এসে তোমাদের রিভিশন দেওয়াটা সহজ হবে, বুঝছো? একটা করে চ্যাপ্টার তুমি আধা ঘন্টায় রিভিশন দিতে পারবা, 30 মিনিটে রিভিশন দিতে পারবা, 40 মিনিটে রিভিশন দিতে পারবা, বুঝছো? 4-5 ঘন্টায় একটা মানে সাবজেক্ট তুমি রিভিশন দিতে পারবা ফিজিক্সের। এই কাজটাই করতে হবে তোমার, বুঝছো, যদি চান্স পেতে চাও আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, এইটা দেখি ভাইয়া। তানজিল আক্তার, আজকে ফার্স্ট ক্লাস করছো, থ্যাংক ইউ আপু। আচ্ছা, ওকে, তোমাদের কমেন্ট খুব লেটে আসতেছে আর কি, অনেক লেটে আসতেছে। তো তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো, তোমরা যদি না বুঝতে পারো কিছু, তোমাদের পড়াশোনা নিয়ে যদি কোনো প্রবলেম প্রশ্ন থাকে করতে পারো। ওকে, নাহলে আমি শেষ করে দিব। ওকে, ভালো থাকো, দেখা হবে পরে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।